আমি রেকর্ড শুরু করে দিচ্ছি, একটু ওয়েট করে দিই। আচ্ছা, তোমরা বাইজেকশন জিনিসটার নাম শুনছো কে কে আগে? মানে নাম শুনো নাই কে কে আগে? জি ভাইয়া, শুনি নাই। আচ্ছা, একেবারে যারা নতুন তারা আই গেস শুনো নাই, যারা আগে ক্যাম্পটা করছো বা কিছু করছো তারা হয়তো শুনছো। তো বাইজেকশন, আচ্ছা, তো বাইজেকশনের ধারণাটা হচ্ছে যে কাইন্ড অফ লাইক, মানে ধরো অনেক সময় তুমি একটা কঠিন প্রবলেম সলভ করতেছো, তখন সেই প্রবলেমটা কিন্তু সহজ করে নেওয়া, এই আইডিয়াটা মানে এমনি অনেক ন্যাচারালি আমাদের অনেকের কাছে আসে। তো ওই আইডিয়াটাই হচ্ছে গিয়ে একটু ফর্মালাইজ করা আর কি। তো সেটা আসলে কি মিন করে, ধরো একটা বাইজেকশন হচ্ছে, ধরো আমাদেরকে একটা বললো যে একটা সেট আছে এরকম। আহ, আচ্ছা, আমি এটা বারবার এক্সপ্লেন করব, কিন্তু মানে প্রথমে একবার বলে নেই। তো ধরো দুইটা সেট আছে, তুমি একটা, এই দুটো সেটের মধ্যে বাইজেকশন রিলেশন এটা বলে এই সেটে এরকম চারটা এলিমেন্ট আছে, এ বি সি ডি। আচ্ছা, ভয়েস কি শোনা যাচ্ছে? কোনো সমস্যা এটা বলে, ঠিক আছে? ভাইয়া অনেক বেশি বাতাসের শব্দ আসতেছে। এটা মোস্ট প্রবাবলি ওমর চৌধুরীর সমস্যা। হ্যালো, এখন? হ্যাঁ, এটা আপনার সমস্যা ছিল না, আরেকজনের সমস্যা ছিল। ও আচ্ছা। আচ্ছা, বাকিরা একটু বললো, হ্যাঁ মানে আমার খুব সম্ভবত আমার ল্যাপটপের পোর্টের সমস্যা হয়েছে। তো অনেক এমনি নর্মাল টাইমে অনেক স্ট্যাটিক, আমার এদিকেও স্ট্যাটিক দেয় অনেক। তো কোন সমস্যা হলে বলে, আমি তো ভলিউম অ্যাডজাস্ট করলেই এই সেটা ঠিক করে আপাতত। সো বাইজেকশন হচ্ছে যে আম, এই দুটা সেটের মধ্যে একটা এক এক সম্পর্ক ক্রিয়েট করা। এখন এক এক সম্পর্ক মানে কি, ধরো এই সেটটা এই এরকম সম্পর্ক চিন্তা করো যে আমরা এ এর সাথে এক কে রিলেট করলাম, বি এর সাথে দুই কে রিলেট করলাম, সি এর সাথে তিন কে, ডি এর সাথে চার কে। এটা হচ্ছে এক এক রিলেশন। তো আমরা এটাকে কাইন্ড অফ এরকম ভাবে লিখতে পারি, এফ অফ এ সমান হচ্ছে ওয়ান, আবার এফ অফ বি সমান হচ্ছে ওয়ান, আবার উল্টা দিক থেকেও লিখতে পারি এফ অফ, তো আমরা এফ ইনভার্স, আচ্ছা এদিকে। আচ্ছা আচ্ছা, প্রথমে একটা এক্সাম্পল দেখো। তো চিন্তা করে আমাদেরকে একটা জিনিস গুনতে হবে, সেটা হচ্ছে যে আম, এরকম একটা গ্রিড আছে, এরকম ধরো একটা গ্রিড আছে, সেটা হচ্ছে এইদিকে এম এম ঘর আর এইদিকে হচ্ছে এন ঘর, এদিকে হচ্ছে এন ঘর। তোমাকে গ্রিডের এই মাথা থেকে এই মাথায় যেতে হবে, আর সেটা হচ্ছে আম, হয় তুমি জাস্ট ডানে, হয় তুমি ডানে যেতে পারবা, না হলে তুমি উপরে যেতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, এক সেকেন্ড। সো তুমি হয় ডানে যেতে পারবা, না হলে উপরে যেতে পারবা। তো এমন কয়টা পথ আছে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার? যেমন এটা হচ্ছে 4 গুণ 7, 4 গুণ 7-এর জন্য আমরা একটা ছোট একটা কেস ট্রাই করতে পারি। 2 গুণ 3-এ, মানে 1 গুণ 2-এ, সেখানে কয়টা ওয়ে আছে? এইখান দিয়ে এরকম করে যাওয়া, এখানে যাওয়া, এখানে যাওয়া। তো এখানে আছে হচ্ছে আহ 3টা, তাই না? তো এরকম, যেমন এখানে একটা পথ, তারপর এখানে একটা পথ, আর এখানে একটা পথ। তো 3টা পথ আছে। তো এরকম একটা এম এম গুণ এন এ একটা মানে কয়টা পথ থাকবে এই
এই এন্ড থেকে এই এন্ডে যাওয়ার। ডান ভাইয়া দিকে আরো পথ 7টা, আছে তো? উপরের দিকে 4টা। হ্যাঁ, তো আমরা যেটা করি, আমরা হচ্ছে এইভাবে চিন্তা করি যে আমরা পথটাকে একটা দিয়ে প্রকাশ করব, যে আমাদের ডিরেকশন গুলোকে পর পর লিখে তারপর প্রকাশ করব। যেমন যদি আমাদের এখন ধরো কোন একটা বিন্দুতে আসি, আমরা যদি সেখান থেকে ডানে যাই তাহলে আমরা লিখবো রাইট, যদি সেখান দিয়ে এখানে হচ্ছে রাইট, যদি সেখান থেকে উপরে যাই সেখানে আমরা উপরে বলবো যে আপ। তো তুমি চিন্তা করতে দেখবা যে একটা পাথ এইখান থেকে এইখানে একটা পাথ হচ্ছে একটা এরকম আর আর ইউ এর একটা স্ট্রিং, আর আর ইউ এর একটা স্ট্রিং, যে স্ট্রিং এ আর ইউ ইউ আর ধরো এরকম একটা স্ট্রিং, এই স্ট্রিং এ আমাদের আর হচ্ছে এম এনটা, এন আর এন্ড এম কিউস, তাই না? এখন তো এখন তুমি এটা কাউন্ট করলা, মানে তুমি তারপর কাউন্ট করে এটা মান বের হচ্ছে যে এম প্লাস এন চুজ এম, তাই না? তখন টোটাল আসছে এম প্লাস এনটা, সেখান থেকে এনটা হচ্ছে এনটা পজিশন আর আর বাকি এমটা পজিশন হচ্ছে ইউ। তো কিন্তু তুমি এটা কাউন্ট করলা, কিন্তু কেউ কি বলতে পারবা যে এটা কেন আমরা এই জিনিসটা কাউন্ট করতেছি পাথ কাউন্ট না করে? দুইটা বাইজেকশন দেখাবো। আচ্ছা, বাকিরা যারা কি করতেছে তারা একটু চিন্তা করো যে আমরা এখানে কেন আহ, এটা কাউন্ট করতেছি, মানে যারা বাইজেকশন ওয়ার্ডটার কথা শুনো নাই আর কি। এর কারণ হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা যে পাথ আছে, এখানে প্রত্যেকটা যে পাথ আছে, এই পাথের সাথে আমরা বলি যে একটা সো কল্ড বাইজেকশন আছে এই স্ট্রিং এর। স্ট্রিংস উইথ আর এন্ড ইউজ, আরস এন্ড ইউজ। আচ্ছা, সো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আমরা প্রত্যেকটা পাথের জন্য আমার স্ট্যাটিক ভয়েস শোনা যাচ্ছে এখন? এখন ঠিক আছে। আচ্ছা, তো এখানের কোনো একটা পাথের জন্য সেই পাথকে আমরা ইউনিক ভাবে একটা স্ট্রিং দিয়ে প্রকাশ করতে পারি। তো এটা ধরো হচ্ছে আর ইউ আর ইউ ইউ। তো ধরো প্রত্যেকটা পাথের জন্য একটা স্ট্রিং প্রকাশ করতে পারি, আবার প্রত্যেকটা স্ট্রিং কে একটা ইউনিক পাথে লিখতে পারি। রাইটে যাবে, তারপর আপে যাবে, তারপর রাইটে যাবে, ঠিক আছে? তো এটা একটা হচ্ছে এক এক সম্পর্ক ক্রিয়েট করে দেয়, যতগুলো পাথ আছে এবং যতগুলো স্ট্রিং আছে সেগুলোর সাথে একটা এক এক সম্পর্ক ক্রিয়েট করে দেয়। তো আমরা যদি পাথের, তারপর তুমি এইভাবে চিন্তা করতে পারো, যেমন আমি প্রথমে একটা যে এক্সাম্পল দিছিলাম, এ বি সি ডি, আর এখানে হচ্ছে ধরো 1 2 3 4। তো কাইন্ড অফ এরকম একটা পাথের জন্য একটা স্ট্রিং পাওয়া গেছে, তো ধরো এরকম ভাবে আর একটা স্ট্রিং এর জন্য একটা ভিন্ন পাথ পাওয়া গেছে। তো তার মানে প্রত্যেকটা একের জন্য একটা এরকম ইউনিক এইদিকে একটা অ্যালফাবেট আছে। তো এরকম একটা ধরনের রিলেশন, এটা হচ্ছে পাথ থেকে এখানে হচ্ছে স্ট্রিং। তো আমাদের মেইন যে ট্রিকটা ইউজ করছি সেই ট্রিকটা হচ্ছে যে এই সেটের এলিমেন্ট সংখ্যা এই সেটের এলিমেন্ট সংখ্যার সমান। এটা কেন আমরা বলতে পারছি, কেউ কি বলতে পারবা যে মানে এই দুইটা সেটের এলিমেন্ট সংখ্যা সমান? তো এলিমেন্ট সংখ্যা সমান হলে যে সুন্দর জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমরা পাথের সংখ্যা কাউন্ট না করে আমরা ইজিলি স্ট্রিং এর সংখ্যা কাউন্ট করতে পারবো, আর তারপর আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের কাজ শেষ, কারণ তার মানে পাথের সংখ্যা হচ্ছে এত, কারণ আমরা জানি যে একটা বাইজেকশন আছে। কেউ কি বলতে পারবে এটা পাথের সংখ্যা স্ট্রিং এর সংখ্যা সমান কেন? কারণ এখানে একটা ওয়ান টু ওয়ান রিলেশন দেখাইছে আমরা।
স্ট্রিং হ্যাঁ এর সংখ্যা পাথের চেয়ে বেশিও নাই কমও নাই, সেজন্য সমান। হ্যাঁ, আমরা তো ভাইয়া তো মানে এটাকেই আমরা কেমন করে যেন একটা মানে ওয়ান ওয়ান রিলেশন তৈরি হয়, so ওই জন্য। হ্যাঁ, এখন ওয়ান অন সমতুল সেট ছাড়া তো আর এক এক করেসপন্ডেন্স দেখানো যায় না, মানে দুইটা সেট যদি সমতুল না হয়, বুঝিনি, আরেকবার বলো তো। মানে দুইটা সেটের উপাদান সংখ্যা যদি ইকুইভ্যালেন্ট না হয় তাহলে কি হ্যাঁ, হ্যাঁ, ওয়ান ওয়ান হ্যাঁ, করেসপন্ডেন্স দেখানো যাবে? হ্যাঁ, না, দেখানো যাবে না। কারণ দেখো, ধরো দুইটা সেটের এলিমেন্ট সংখ্যা কম ছিল, তো ধরো মানে অসমান ছিল, এ বি সি ডি, তারপর এখানে ধরো 1 2 3। তাহলে দেখো, এইখানে পিজন হোল প্রিন্সিপাল থেকে আমরা জানি না যে এখানে প্রত্যেকটা এ এর জন্য যদি এখানে একটা এক থাকে, তাহলে কোনো দুইটা অ্যালফাবেটের জন্য একটা একটা ডিজিট থাকবে, তো তখন তো এটা এক এক হইলো না। আবার যদি উল্টা কেসও হইতো, যে এখানে একটা অ্যালফাবেট কম, এখানে একটা ইন্টিজার বেশি, তাহলে কিন্তু উল্টা দিক থেকে দেখবা পিজন হোল প্রিন্সিপালের কারণে দুইটা ইন্টিজার এমন থাকবে যারা হচ্ছে একটা অ্যালফাবেটে যাচ্ছে। তো এক এক হয় না যদি দুইটা অসমান হয়। তো এটা হচ্ছে যে এটা তোমরা নিজেরা একটু চিন্তা করলেই দেখতে পারবা। যদি কারো, আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে যে এই দুইটা কেন হচ্ছে না এটা? না ভাইয়া। তো আমি হচ্ছে এখন মানে ফর্মালি জিনিসপাতি ডিফাইন করব। ওকে, এটা হচ্ছে বাইজেকশন, তাই না? এটা হচ্ছে বাইজেকশন। আমরা বলি, এখন আমরা সাধারণত রিলেশনকে কি দিয়ে ডিফাইন করি? ফাংশন দিয়ে না? সো ফাংশন অফ এ সমান হচ্ছে বলি 1, আবার ফাংশন অফ বি হচ্ছে 3, ফাংশন অফ সি হচ্ছে 2। এরকম আমরা ফাংশন দিয়ে ডিফাইন করি সবকিছুকে, কারণ আমাদের লিখতে তাহলে সুবিধা হয়। ওকে, তো আমরা বাইজেকশন বলি যদি ধরো বাইজেকশন হচ্ছে, আচ্ছা, বাইজেকশনের আগে দুইটা জিনিস ভাইয়া, দেখতে হবে। আর সামান্য একটু জুম করলে মনে হয় ভালো হয়। কি করলে? সামান্য একটু জুম করলে মনে হয় ভালো হয়। জুম, আমার এটা হচ্ছে ম্যাক্স জুম, এর বেশি জুম করলে হবে। তোমাদের কারো কি জুমের সমস্যা হচ্ছে? মানে স্ক্রিনেই তো জুম করা যায়। ওকে, আচ্ছা, বাইজেকশনের আগে আমাদের দুইটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ইনজেক্টিভ ফাংশন কি আর সারজেক্টিভ ফাংশন কি। ইনজেক্টিভ ফাংশন হচ্ছে কাইন্ড অফ পুরো এক এক না, তোমরা এগুলো স্কুলে শিখছো যে এটা হচ্ছে সার্বিক। সার্বিক। আচ্ছা, বাংলা তো পারি না। আচ্ছা, এটা হচ্ছে যে এরকম, যে ধরো এইখানে যে এই ইনজেক্টিভ ফাংশনে যেটা হয়, এটা হচ্ছে সেকেন্ড কেসে। যেমন এটা হচ্ছে অ্যালফা, ধরো এটা হচ্ছে এক্স, এটা ধরো ওয়াই, আর এখানে হচ্ছে এ বি সি ডি, আর এখানে হচ্ছে 1 2 3 4 5। তো এটা যেটা করে, ইনজেক্টিভ ফাংশন একটা এই অ্যালফাবেটকে, প্রত্যেকটা অ্যালফাবেটকে একটা আলাদা আলাদা ইসে প্রকাশ করে, ইসে দেয়, মানে আলাদা আলাদা একটা সংখ্যায় পাঠায়, কিন্তু এমন এমন ই করে না। ভাইয়া ভয়েসের অনেক সমস্যা। নাফিস ভাইয়া, তোমার মাইক্রোফোনটা মিউট করতে হবে। হ্যালো, এখন আচ্ছা, ঠিক আছে। সো ইনজেক্টিভ ফাংশন হচ্ছে এই এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্টকে একটা ইউনিক এলিমেন্ট দিয়ে এলিমেন্টে পাঠায়। তার মানে হচ্ছে এফ অফ এক্স, মানে ধরো এফ হচ্ছে ধরো এক্স থেকে ওয়াই একটা সেট, তো এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই যদি এক্স আর ওয়াই যদি ডিফারেন্ট হয়। তার মানে, আচ্ছা, এটা চিন্তা করো যে এক্স আর ওয়াই যদি এখানে ডিফারেন্ট হয়, তাহলে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই ডিফারেন্ট হবে। ভাইয়া কথাগুলো আবার বলবেন প্লিজ? তো ইনজেক্টিভ ফাংশন যেটা করে, যে ধরো ডোমেইন থেকে ডোমেইনে যদি দুইটা এলিমেন্ট ভিন্ন হয়, তাহলে তাদের মানে
রেঞ্জে তাদের ইমেজ ডিফারেন্ট হবে। এই এক্স আর ওয়াই যদি ডিফারেন্ট হয় তাহলে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই সব ডিফারেন্ট হবে। এটা হচ্ছে জাস্ট ইনজেক্টিভ ফাংশন। আবার আরেকটা আছে হচ্ছে সাবজেক্টিভ ফাংশন। আচ্ছা, ইনজেক্টিভ ফাংশনের ডেফিনেশনটা বুঝছো? তাহলে কি ভাই ইনজেক্টিভ ফাংশনে মানে কোডোমেইন সেটে যেগুলো থাকবে মানে সবগুলোর কি প্রিমিস থাকবে না? কিছু কিছু হ্যাঁ, এমন থাকবে যেটা থাকা ডোমেইন লাগবে নাই। না। হ্যাঁ, এটা হচ্ছে পিএমএস থাকা দরকার নাই। কোডোমেইনে মানে কোডোমেইনে যারা থাকবে, ও কোডোমেইনে যারা থাকবে, হ্যাঁ হ্যাঁ, কোডোমেইনে যারা থাকবে তাদের পিএমএস থাকবে, কিন্তু রেঞ্জে যারা থাকবে তাদের পিএমএস থাকা লাগবে না। কিন্তু এখানে ভাই কোডোমেইনটা কি? কোডোমেইন হচ্ছে এই অংশগুলো, তাই না? ভাই তাদের এগুলো তো রেঞ্জ। না, রেঞ্জ হচ্ছে এই পুরাটা, আর লালটা হচ্ছে কোডোমেইন। না ভাই পুরোটা কোড না ভাইয়া পুরাটা কোডোমেইন আর লালটা রেঞ্জ। ওগুলা রেঞ্জ। ও ভাই আচ্ছা, যেগুলো ডোমেইনের সাথে কানেক্টেড থাকে সেগুলো তো আচ্ছা, রেঞ্জ ভাই। হয়, আর পুরোটা কোডোমেইন হয়। কিন্তু ভাই ডোমেনের প্রত্যেকটা সেটের কি মানে ইমেজ থাকা লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, মানে না হলে তো মানে ফাংশন ডিফাইন করা যায় না, তাই না? এই কোডোমেইন তো এইটা হচ্ছে কোডোমেইন। ভাই যেগুলো রিলেশন থাকে সেগুলো রেঞ্জ হয়ে যায় ভাই, পুরোটা ভাই, কোডোমেইন। relation এইটা তো রেঞ্জ কোডোমেন 3 সহ। রিলেশন মানে সাবসেট। ও আচ্ছা, পুরাটা কোডোমেইন। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট রেঞ্জ। ও আচ্ছা, রেঞ্জ ইজ দ্য সেট অফ ভ্যালুস দ্যাট অ্যাকচুয়ালি ডু কাম আউট। আচ্ছা ঠিক আছে। সো মানে রেঞ্জের প্রিইমেজ থাকবে কিন্তু কোডোমেইনে নেসেসারিলি প্রিইমেজ থাকবে না। যেমন 3 এইখানে হচ্ছে গিয়ে একটা মানে একা একা পড়ে রয়েছে, তার 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 সাথে কেউ আসতেছে না। তো এখানে হচ্ছে গিয়ে কোডোমেইন এরকম। আচ্ছা, সো সার্জেক্টিভ ফাংশন কি? সার্জেক্টিভ ফাংশন বলে যে এরকম একা কোনো ট্রি থাকবে না। তো ওইটাকে ফর্মালি যেভাবে লিখি আমরা, যে ফর অল ওয়াই ইন ওয়াই। আচ্ছা, এটা একটু একটু কাট করতে শোনাচ্ছে মানে এই ডেফিনেশন গুলো, বাট সেগুলো আমি মানে লাইভে কেমনে প্রবলেমে আসে সেটা দেখাবো। না ভাই এগুলো আমাদের স্কুলে করছি না আমরা, হচ্ছে এক ও এক আচ্ছা আচ্ছা ফাংশন তারপর সার্বিক ফাংশন। আচ্ছা, তাহলে তো হয়েছে। তাহলে আমি এটা জাস্ট ভালো করে লিখে দিই। দেয়ার ইজ এ তো এইটা যেটা বলে যে ধরো আমাদের যেমন এই 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 প্রবলেম এই সেটটা এই ফাংশনটা কিন্তু সার্জেক্টিভ ফাংশন না, সেটা বুঝছো? কারণ যে 3 এর জন্য কিন্তু কোনো মানে ওয়াই, এই ওয়াই এর ভিতরে সব এলিমেন্টের জন্য একটা এক্স থাকতে হবে, যে এক্স এর ভ্যালু ওই এখানে যায়। সো এইটার জন্য কিন্তু কোনো 3 এর জন্য কিন্তু কোনো এখানে এক্স নাই যেটা 3-এ যাচ্ছে। তো এই ফাংশনটা সার্জেক্টিভ ফাংশন না। একটা সার্জেক্টিভ ফাংশনের মানে কি হতে পারে, যে এটা একটা সার্জেক্টিভ ফাংশন হতে পারে যদি সি আর ডি দুইজনেই ধরো 3-এ যাচ্ছে। এটা ধরো একটা সার্জেক্টিভ ফাংশন। তো ওয়াই এর ভিতরে সব এলিমেন্টের জন্য তার একটা প্রি ইমেজ থাকবে, এটা হচ্ছে সার্জেক্টিভ ফাংশন বলে। তো এখানে এখানে কি মানে 3 এর জন্য দুইটা এক্স পাইছি? তাদের সমস্যা নাই তো, মানে একটা তো পাওয়া যাচ্ছে, তাই না? যে 3-এর জন্য তো একটা একটা এক্স পাওয়া যাচ্ছে, মানে দুইটা থাকুক বা এক্সট্রা থাকুক তাতে তো সমস্যা নেই। বুঝতে পারছো? মানে এখানে ডেফিনেশনটা কি বলছে, দেয়ার ইজ এন, ভাই মানে একটা থাকলেই হয়েছে, একাধিক থাকলে সমস্যা নেই আমাদের। মানে হচ্ছে রেঞ্জ আর কোডোমেন সমান হওয়া লাগবে, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, রেঞ্জ আর কোডোমেইন সমান হতে হবে। তো মানে এখানে আমি সাইড নোটে লিখে দিই, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন। আচ্ছা ভাই ইনজেক্টিভ ফাংশনে কি তাহলে 1-1 করেসপন্ডেন্স থাকে? না, ইনজেক্টিভ ফাংশনে 1-1 করেসপন্ডেন্স থাকবে না। ইনজেক্টিভ ফাংশনে যে যেমন 3 থাকতে পারে না, একটা এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে যার উল্টা দিকে কোনো এরকমই নাই। কারণ ইনজেক্টিভ ফাংশন কি বলে, ইনজেক্টিভ ফাংশন বলে যে আমরা হচ্ছে সব এইখানে সবগুলো ডোমেইনের সবগুলো এলিমেন্টের ইমেজ হচ্ছে ভিন্ন হবে, সেগুলো হচ্ছে ইনজেক্টিভ ফাংশন।
মানে এটা তো এমন বলে না যে সব মানে কোড মানে আচ্ছা কোডোমেইনে যে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না এটা তো বলে না। তো এইখান থেকে একটা জিনিস আসে, ইনজেক্টিভ ফাংশনের জন্য আমরা বলতে পারি যে এক্স ইজ স্মলার ইকুয়াল দেন ওয়াই। আর সার্জেক্টিভ ফাংশনে এই অংশটা অনেক ইম্পর্টেন্ট। এই অংশটা মানে তোমাদেরকে বুঝতে হবে যে কেন এটা হচ্ছে। আর এটা হচ্ছে এফ অফ এক্স ইজ গ্রেটার ইকুয়াল দেন ওয়াই। এই দুটো চিন্তা করো তো, মানে এই দুটো কিভাবে লিখতে পারি আমরা। কি লিখলেন ভাই এই লাল রং দিয়ে? আচ্ছা এটা হচ্ছে সেটের এলিমেন্টের সংখ্যা। লাল রংটা বেশি মনে হয়। ও এলিমেন্টের সংখ্যা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো ধরো এইটা হচ্ছে এস, এটা সমান হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্টস ইন এস। দেখো তো এই দুইটা কি মেক সেন্স করে তোমাদের জন্য, তোমাদের কাছে? জি ভাই। জি ভাইয়া। এটা বুঝতে পারছি। হ্যাঁ সো এবার আমরা ফাইনালি বাইজেক্টিভ ফাংশন কি সেটা ডিফাইন করব। ভাই ইনজেক্টিভ ফাংশন এমন হতে পারে না সি ডি দুইটাই 3 তে গেছে? না, ইনজেক্টিভ ফাংশন সেটা হলে কি হয় দেখো, তাহলে কি হয় যে আচ্ছা ইনজেক্টিভ ফাংশন এইখানের এটা হচ্ছে মানে ব্যাক মানে ইসে। সো কারণ ধরুন এফ অফ সি সমান এফ অফ ডি সমান 3, সেখান থেকে আমাদের চলে আসবে যে সি ইকুয়াল টু ডি। কারণ ইনজেক্টিভ ফাংশনে দুইটা ডিফারেন্ট এলিমেন্টকে দুইটা ডিফারেন্ট ইমেজে পাঠায়, কোডোমেনে দুইটা ডিফারেন্ট এ পাঠায়। তো এইখানের প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় যাবে। তো যার কারণে এক্স এর যতগুলো এলিমেন্ট আছে ওয়াই এর ঠিক ততগুলো এলিমেন্ট তার থেকে আরেকটু বেশিও আছে, ঠিক আছে? তো এই কারণে স্মলার ইকুয়াল দেন। আবার সার্জেক্টিভ ফাংশনে ওয়াই এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক্স এ অ্যাটলিস্ট একটা পাওয়া যায়। সো ওয়াই এর এলিমেন্টের সংখ্যা থেকে এক্স এর এলিমেন্টের সংখ্যা মানে ইকুয়াল টু আর বেশি। তো বাইজেক্টিভ ফাংশন এফ ইজ বাইজেক্টিভ যদি সে একই সাথে ইনজেক্টিভ আর সার্জেক্টিভ হয়। ওকে আচ্ছা সো এটা কি বুঝছো, মানে তোমাদের নর্মাল যে তোমরা ডেফিনেশন বুঝতা সেটার সাথে কি এটা মিলতেছে? হ্যাঁ ভাই, সাবজেক্টিভ কিভাবে প্রমাণ করে এটা একটু বুঝিয়ে দিয়ে। হ্যাঁ সো একটা ফাংশন, হ্যাঁ এখন মানে তোমরা এখন ডেফিনেশন গুলো ভালোভাবে বুঝছো, তাইলে এখন আমরা চিন্তা করতে হবে যে বাইজেকশন আমরা যখন ক্রিয়েট করি আমাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ এটা তো অনেক কপি আছে, এটা বাইজেকশন, কিন্তু মানে তোমাকে বাইজেকশন প্রুফ করতে হবে যে আসলে এটা বাইজেকশন। এখন বাইজেকশন প্রুফ করতে তোমাকে প্রমাণ করতে হবে একই সাথে দুইটা ফাংশন, একটা ফাংশন হচ্ছে ইনজেক্টিভ আর সার্জেক্টিভ। আচ্ছা সো একটা ফাংশন ইনজেক্টিভ আর সার্জেক্টিভ হইলে ইনজেক্টিভ প্রমাণ করা ইজি। ইনজেক্টিভ হচ্ছে যে তুমি প্রমাণ করবা যে ধরো যদি তুমি দুইটা এলিমেন্ট নাও এফ অফ এ সমান হচ্ছে এমন এফ অফ বি নাও, তাহলে সেখান থেকে তুমি দেখাবা যে এ ইকুয়াল টু বি। এটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে, ধরো ফাংশনাল ইকুয়েশন। আর সাবজেক্টিভে তুমি ধরো মানে কোনোভাবে এই ডান পাশে কোনো একটা সংখ্যা আচ্ছা ওকে সো বাইজেক্টিভে সেটা হচ্ছে যে আমরা প্রমাণ করব ফার্স্টে, ধরো যেমন আমি হচ্ছে আমার পাথের এক্সাম্পলটা ট্রাই করব। সো হাউ টু প্রুভ তো বাইজেকশন প্রমাণ করার জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে একটা ফাংশন যে ডিফাইন করছো
এফ ডিফাইন করছো, তোমার প্রমাণ করতে হবে যে এফ অফ এ ইজ নট ইকুয়াল টু এফ অফ বি ফর অল এ নট ইকুয়াল টু বি। তার মানে হচ্ছে ফাংশনের আউটপুট গুলো ডিফারেন্ট। তো এক ফাংশনের দুইটা এলিমেন্টের জন্য আউটপুট ডিফারেন্ট। এইটা আমরা পাথের জন্য কি হয়েছে, পাথের জন্য ছিল যে টু ডিফারেন্ট পাথ, আচ্ছা এটা বুঝছো যে দুইটা ডিফারেন্ট পাথ, যে দুইটা ডিফারেন্ট স্ট্রিং কেন দিবে? কারণ হচ্ছে ধরো পাথ দুইটা যদি ডিফারেন্ট হয় তাহলে অ্যাটলিস্ট কোনো না কোনো পয়েন্টে তারা ডিফারেন্ট, হয়তো সেটা এই পয়েন্টে ছিল। তো কোনো না কোনো পয়েন্টে ডিফারেন্ট হইলে এই অংশটাতে স্ট্রিং তো সেমই আসবে এই অংশটাতে, কিন্তু এর পরেই যখন এইখানে যে রাইটে গেছে ও এইখানে গেছে হচ্ছে আপে, তো স্ট্রিং দুইটা মানে যদি দুইটা পাথ ডিফারেন্ট হয় তাহলে তাদের আউটপুট স্ট্রিংটাও ডিফারেন্ট হবে। এটা আমরা প্রমাণ করব। এটা হচ্ছে একটা ওয়ে, হচ্ছে একটা। আর দ্বিতীয় আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে উল্টাটা, যে প্রত্যেকটা স্ট্রিং এর জন্য একটা পাথ পাওয়া যায়, তার মানে ইনভার্স ফাংশন এক্সিস্ট করে। সো বাইজেশনের জন্য আমরা, এটা হচ্ছে একটা ট্রিক যেটা হচ্ছে এফ এন্ড এফ প্রাইম আর বোথ ইনজেক্টিভ, এটা প্রমাণ করলেই হয়। আচ্ছা ভাইয়া, কোনো ফাংশনে যদি ইনভার্স ফাংশন এক্সিস্ট করে আমরা কি সাথে সাথে বলতে পারবো যে ওটা সাবজেক্টিভ? এটা না, আমরা সাথে সাথে বলতে পারবো এটা ইনজেক্টিভ যদি এফ প্রাইম এক্সিস্ট করে। ও না না না, কি বলতেছি, হ্যাঁ এফ প্রাইম এক্সিস্ট করলেই তো বাইজেক্টিভ না। কারণ ধরো যদি এমন হইতো যে কোনো একই সাথে দুইটা ইনজেক্টিভ আর element- সাবজেক্টিভ হতে হবে না, যদি এফ প্রাইম এক্সিস্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই হতে হবে। তো যদি ধরো যদি এমন এরকম থাকে তাহলে তো আমরা এফ ইনভার্স ই করতে পারবো না, ডিফাইন করতে পারবো না, কারণ এই এলিমেন্টটার এফ ইনভার্স দুইটা আউটপুট চলে আসবে, এটা তো ফাংশন হয় না। আবার ধরো কোনো এলিমেন্টের কোনো এইদিকে কোনো ইমেজই নাই, তারও তো এফ ইনভার্স ডিফাইন করা যাবে না। তো সবারই একটা একটা করে, মানে এই কোডোমেইনের সবারই একটা একটা করে প্রি ইমেজ থাকতে হবে। তো তার মানে এফ ইনভার্স থাকতে হবে যদি বাইজেক্টিভ হয়। বাইজেকশন মানে হচ্ছে এফ ইনভার্স আছে। ভাই এক নাম্বার স্টেটমেন্ট একটু আরেকবার বোঝাবেন? এক নাম্বার স্টেটমেন্টটা হচ্ছে যে জাস্ট প্রথমে আমরা ইনজেক্টিভিটি প্রমাণ করতেছি এখানে। এখন এইটা দেখো, আমরা এর পরের স্টেপে আমরা প্রমাণ করব যে এফ ইনভার্স এক্সিস্ট, কিন্তু তাইলে আমরা ইনজেক্টিভিটি কেন প্রমাণ করলাম? কারণ হচ্ছে তাহলে একদিকের ঝামেলা চলে যায়। যে আমরা যদি জাস্ট এখন দেখাই যে এফ ইনভার্স হচ্ছে ইনজেক্টিভ, তাহলেই কাজ হয়ে যায়। ওকে, এইটা হচ্ছে যে ধরো দুইটা ইনজেক্টিভ মানে কি, দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য দুইটা ডিফারেন্ট আউটপুট আসবে, তাই না? তো এখানে হচ্ছে দুইটা ডিফারেন্ট ইনপুট দিচ্ছি, যে দুইটা ডিফারেন্ট পাথ, সেই দুইটা ডিফারেন্ট হচ্ছে সেই দুইটা পাথ হচ্ছে দুইটা ডিফারেন্ট স্ট্রিং এ রূপান্তরিত হচ্ছে। বুঝছো না কেন? এটা একটু সবাই চিন্তা করো তো, যে কেন দুইটা ডিফারেন্ট স্ট্রিং এ পরিণত হচ্ছে। একটা পাথের ডেফিনেশন থেকে তো আমরা এটা বলতে পারি। হ্যাঁ মানে হ্যাঁ, আবার এফ ইনভার্স ইনজেক্টিভ এটা প্রমাণ করার সেটা হচ্ছে যে ধরো এক্সাম্পল, এটা হচ্ছে এর মানে ধরো আমরা যদি দুইটা ডিফারেন্ট স্ট্রিং নেই, আর ইউ আর ইউ আর 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 এটা ধরো আর ইউ আর ইউ,
তাহলে দুইটা ডিফারেন্ট পাথ পাবো, আর ইউ আর 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 ইউ আর কিউ, তাই না? এখন বলতো এই দুইটাই আসলে কিভাবে বাইজেকশনের প্রমাণ করতে এই দুইটা প্রমাণ করা এনাফ কেন? তোমরা এটা মানে একটু চিন্তা করলেই বুঝতে পারবা, একেবারে কাঠখোট্টা ভাবে প্রমাণ করা লাগবে না, বাট মানে ফিলোসফিক্যালি জাস্ট একটু ফিল করতে পারলেই হয়েছে। তো ভাই এখানে প্রমাণ হলো কিভাবে? আপনি খালি দুইটা এক্সাম্পল দিলেন। হ্যাঁ, দুইটা এক্সাম্পল দিলাম, বাট এটা তো প্রমাণ করতে পারবা, তাই না? দুইটা ডিফারেন্ট পাথ যে দুইটা ডিফারেন্ট স্ট্রিং হয়, এটা প্রমাণ কি বলতো? এটা ইনজেক্টিভ ফাংশন, সে কারণে। কন্ট্রাডিকশন দিয়ে দেখা দিব। হ্যাঁ এটা হ্যাঁ, তো মানে আমরা ইনজেক্টিভ ফাংশন প্রমাণিত করতে চাচ্ছি, আমরা যদি এভাবে মানে আমরা প্রমাণ করতে আচ্ছা। চাচ্ছি যে এই ফাংশনটা ইনজেক্টিভ। হ্যাঁ, সেটার জন্য আমাদের প্রমাণ করতে হবে দুইটা ডিফারেন্ট পাথ হচ্ছে দুইটা ডিফারেন্ট স্ট্রিং এর রূপ পরিণত হয়। তো আমরা এটা প্রমাণ করা অত কঠিন না। পাথের হচ্ছে প্রথম যে অংশটাতে পাথটা ডিফারেন্ট হচ্ছে, যেখানে রাইটে যাচ্ছে সেখানে আর সেখানে উল্টা আপে যাচ্ছে, তো ওই জায়গাটাতে তো স্ট্রিং এ একটা আর একটা ইউ, তাই না? তো এর আগে বাকি অংশ স্ট্রিং এর বাকি অংশটা সমান, কিন্তু তারপরে একটাতে আর আরেকটাতে ইউ, তো স্ট্রিং ডিফারেন্ট হয়ে গেল। আর যদি কোনো জায়গায় ডিফারেন্স না থাকে স্ট্রিং এ, তাহলে তো পাথ দুটো সেম হয়ে যায়। আর উল্টাটা যেটা করতেছি, আচ্ছা এখন এইটা মানে এই দুইটা স্টেটমেন্ট প্রুভ করলেই কেন বাইজেকশন হয় সেটা সেটা দেখো। প্রথমে ইনজেক্টিভিটিতে তো এখানে প্রমাণিত হয়। সাবজেক্টিভিটি কিভাবে প্রমাণিত হয়? সাবজেক্টিভিটি প্রমাণিত হয় যে উল্টা দিকে একটা স্ট্রিং, আচ্ছা ওয়েট, আমার তো এটা লাগেও না, আমি তো জাস্ট এটা প্রমাণ করলেই পারি। এফ ইনভার্স হচ্ছে সাবজেক্টিভ, সরি এফ ইজ সাবজেক্টিভ। এফ সাবজেক্টিভ মানে কি? আমি এটা চেঞ্জ করতেছি, এত এত বড় স্টেটমেন্ট লাগে না। এটা হচ্ছে যে we can turn a string into a path। আচ্ছা আমার কোয়েশ্চেন মানে তোমরা যদি কেউ চ্যাটে কোয়েশ্চেন করে থাকো, আমার মনে হয় দেখা হচ্ছে না। আচ্ছা, এফ সাবজেক্টিভ মানে হচ্ছে আমরা একটা স্ট্রিং কে একটা পাথে বানাতে পারবো। সো আমরা আসলে বাইজেকশন খুঁজতেছি একটা পাথের সেট থেকে স্ট্রিং এর সেটে একটা বাইজেকশন খুঁজতেছি। তো আমরা প্রথমে দেখাইছি যে দুইটা ডিফারেন্ট পাথ হচ্ছে দুইটা ডিফারেন্ট স্ট্রিং এ পৌঁছায়। আর একটা স্ট্রিং এর জন্য এখন যদি দেখাই যে প্রত্যেকটা স্ট্রিং এর জন্য একটা ডিফারেন্ট একটা পাথ পাওয়া যাবে, মানে ওই স্ট্রিং এর সাথে যে যে পাথটা ওই স্ট্রিং এর যাচ্ছে, তাহলেই কাজ শেষ, তাই না? সো এটা তো অনেক ইজি যে আর আর কিউ কিউ আর, মানে একটা রুল হচ্ছে যে আমরা যখন এটাকে পাথে বানাবো, পাথের রুলটা হচ্ছে যে ডানে যাব আপে যাব আপে যাব ডানে যাব। সো এটাই। তো তোমাকে যখন হচ্ছে তুমি মানে ফাংশন বানাচ্ছ, মানে তখন তোমাকে একটু ভালোভাবে বানাতে হবে যাতে তোমার আর কি ডেফিনেশন গুলো খুব সুন্দর করে উল্টা দিকেও চলে আসে। আচ্ছা, তো এটা দেখো মানে প্রথমে ইনজেক্টিভিটি প্রমাণ করছি, তারপরে হচ্ছে সাবজেক্টিভিটি প্রমাণ করছে। তো আমাদের ফাংশনটা বাইজেক্টিভ প্রমাণ হয়ে গেছে। তো তার মানে পাথের সংখ্যা সমান হচ্ছে স্ট্রিং এর সংখ্যার সমান, যে কয়টা পাথ আছে আর কয়টা স্ট্রিং আছে সেই দুইটার সংখ্যা সমান। তার মানে হ্যাঁ, হ্যাঁ সামারি করি আমি প্লিজ। সামারি হচ্ছে যে প্রথমে আমরা ইনজেক্টিভ প্রথমে আমরা হচ্ছে ইনজেক্টিভ ফাংশন ডিফাইন করছি, তারপর সাবজেক্টিভ ফাংশন ডিফাইন করছি, তারপর বলছি বাইজেক্টিভ ফাংশন হচ্ছে ইনজেক্টিভ ফাংশন আর সাবজেক্টিভ ফাংশন দুইটাই হতে হবে একটা বাইজেক্টিভ ফাংশনকে। আর তারপর এখন আমরা একটা বাইজেকশন প্রমাণ করার জন্য আমরা দুইটা জিনিস প্রমাণ করতে হবে। ওই ফাংশন প্রমাণ করতে হবে যে ফাংশনটা ইনজেক্টিভ আর ফাংশনটা হচ্ছে সাবজেক্টিভ। তো এই পাথের কেসে ইনজেক্টিভের যে প্রমাণটা, সেটার জন্য আমাদের দেখাইতে হবে যে কোনো দুইটা ডিফারেন্ট পাথ দুইটা ডিফারেন্ট স্ট্রিং এ যায়, তাই না? আর সাবজেক্টিভিটির জন্য প্রমাণ করতে হবে যে যেমন
প্রত্যেক সব স্ট্রিং এর জন্যই, সব বাইনারি স্ট্রিং এর জন্যই একটা পাথ আছে, যে পাথটাকে এই ফাংশনে দিলে মানে আউটপুটটা ওই স্ট্রিং এ পৌঁছায়। কিন্তু ভাই আপনি তো প্রমাণ করেন নাই জিনিসটা, খালি উদাহরণ দিয়ে দেখা দিচ্ছেন। তুমি এটা প্রমাণ তো করলাম, যে মানে তুমি যদি আর থাকে তাহলে তুমি রাইটে যাবা, যদি আপ থাকে তাহলে আপে যাবা। সো একটা বাইনারি স্ট্রিংকে একটা পাথে রূপান্তর করা যায় এভাবে, সেই বাইনারি স্ট্রিংটা যেমনই হোক না কেন। তো ভাই এটাকে বাইনারি স্ট্রিং বলতেছেন কেন বারবার? আচ্ছা সরি, বাইনারি স্ট্রিং মানে যদি দুইটা এলিমেন্ট না, আর ইউ, মানে যে কোনো স্ট্রিং এর যদি এলিমেন্ট দুইটা হয় তাহলে তাকে বাইনারি স্ট্রিং বলা যায়। কারণ এই স্ট্রিংটা থেকে বাইনারি স্ট্রিং এর একটা বাইজেকশন আছে, যে আর কে যদি আমি 1 লিখি আর ইউ কে যদি আমি 0 লিখি তাহলে সেটাকে একটা বাইনারি স্ট্রিং বলে, তাই না? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ তো মানে বাইজেকশনের আইডিয়াটা আসলে অনেক ন্যাচারাল। আচ্ছা, কেউ প্রমাণটা বুঝছো? মানে এইটার প্রমাণটা পাথের আর এইটার প্রমাণটা, মানে আমি এক্সাম্পল দিছি বাট মানে প্রমাণ কিন্তু আসলে হয়ে গেছে। প্রমাণটা তুমি জাস্ট তোমাকে লিখে ফেলতে হবে এখন। যে দুইটা ডিফারেন্ট পাথ, যে দুইটা ডিফারেন্ট স্ট্রিং দেয় এটা প্রমাণ করতে, যে যদি পাথ দুইটা একটা পাথ ধরো এরকম গেছে, একটা পাথ ধরো এরকম গেছে, আরেকটা পাথ ধরো এই পাথের সাথে অনেক দূর একই দিকে ভাইয়া গিয়ে তারপর উল্টা দিকে গেছে। হ্যাঁ, এখানে পাথগুলোকে কি আমরা ফাংশন এক্স ধরে নিচ্ছি? হ্যাঁ ফাংশনের এক্স ধরে ও নিচ্ছি। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি এখন। আচ্ছা, এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। বাইজেকশন প্রমাণ করার জন্য কি আমাদের এফ ইনভার্স ইনজেক্টিভ শুধু এটা প্রমাণ করলেও হয়? হ্যাঁ, এফ ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে তো হইলেই, আর এফ ইনভার্স ইনজেক্টিভ এটা প্রমাণ করলেও হবে। আচ্ছা ভাই, স্ট্রিংটার জন্য যে পাথ থাকবে সেটা কিভাবে প্রমাণ করব? হ্যাঁ স্ট্রিং এর জন্য যে পাথ থাকবে ওটা কিভাবে প্রমাণ হ্যাঁ, তুমি হবে? ওই যে একটা স্ট্রিং কে পাথে রূপান্তর করার একটা মানে অ্যালগরিদম দিয়ে দিবা, যে যদি আর হয়, যদি স্ট্রিং এ আর থাকে তাহলে ওইটাকে আমরা রাইটে যাব পাথে, আর যদি আপ থাকে তাহলে আপে যাব। সো স্ট্রিংটা যেমনই দেখ না কেন আমরা তো একটা পাথ বানাই ফেলতে পারবো, তাই না? আর সেই পাথটা যে এই মাথা থেকে এই মাথায় যাবে, কারণ হচ্ছে এনটা আর আছে। সো আমরা টোটাল মানে এই হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেলড হবে হচ্ছে এন পর্যন্ত, আর ভার্টিক্যাল ডিস্টেন্স ট্রাভেল হবে হচ্ছে গিয়ে এম পর্যন্ত। সো যেভাবেই যাই না কেন মানে একটা স্ট্রিং কে একটা পাথে রূপান্তর এইভাবে হয়ে যাবে। ভাই এটা প্রমাণ করা হচ্ছে মানে দেখে বোঝা সহজ। মানে প্রমাণটা তো জাস্ট হচ্ছে দেখে যেটা বুঝছো সেটাকেই জাস্ট লিখে ফেলা না? হ্যাঁ। মানে এটা তো কাইন্ড অফ অবভিয়াস যে একটা স্ট্রিং কে একটা মানে পাথে কিভাবে রূপান্তর করা যায়। ওকে, তো বাইজেকশন আসলে অনেক সুন্দর সুন্দর আছে। মানে আমি যে নোটটা ফলো করতেছি সেটা হচ্ছে ইউফেই ঝাওয়ের নোট। তো এখন আমি আরেকটা কঠিন প্রবলেম দেখাবো, তারপর আমি হচ্ছে যে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটার নাম হচ্ছে কাটালান নাম্বার। কাটালান নাম্বার যে কত ন্যাচারাল সব জায়গায় সেটা দেখলে বুঝতে পারবা। আর তোমাদের মানে আমি নোটটার ভিতরে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম আছে, সেগুলো আমি দিয়ে দিব। আচ্ছা ভাই, আমাকে আচ্ছা, নোটটা দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, নোটটা আমি দিয়ে দিব ক্লাসের শেষে। পাথের প্রবলেমে সলভটা করবেন না? পাথের প্রবলেম সলভ হয়ে গেছে না? মানে কেউ কি এক্সপ্লেন করতে চাও এটা? আচ্ছা, ওকে, সো পাথের প্রবলেমটা কি সলিউশন কেন হয়ে গেছে এটা বুঝছো? যে মানে আমরা হচ্ছে একটা বাইজেকশন পেয়ে গেছি কয়টা, আচ্ছা আমি তো কাউন্ট করি। সো কয়টা পাথ আর স্ট্রিং এর সেটের মধ্যে বাইজেকশন আছে, সো তার মানে পাথের সংখ্যা সমান হচ্ছে স্ট্রিং এর সংখ্যা, তাই না? সুতরাং নাম্বার অফ পাথস ইজ ইকুয়াল টু নাম্বার অফ স্ট্রিংস।
রাইট? তো আমরা এখন জাস্ট নাম্বার অফ স্ট্রিং কাউন্ট করব। এখন নাম্বার অফ স্ট্রিং কি? স্ট্রিং এর ডেফিনেশন হচ্ছে m প্লাস n সাইজ, মানে লেন্থ হচ্ছে, তার মধ্যে m টা r আর n টা u। তো এরকম স্ট্রিং কয়টা আছে? m প্লাস n চুজ m টা না? এটাই আনসার। অ্যান্সারটা বুঝছো? মানে এটা জাস্ট বেসিক কাউন্টিং। সো মানে m প্লাস n টা যাই পজিশন আছে, m প্লাস n টা পজিশন আছে, সেই পজিশন থেকে আমরা m সংখ্যক পজিশন আমরা r এর জন্য সিলেক্ট করতেছি, আর বাকি u সংখ্যক পজিশনটা হচ্ছে বাকি n সংখ্যক পজিশনটা হচ্ছে সরি এখানে n হবে আর এটা হচ্ছে m হবে, বাকি m সংখ্যক পজিশন হচ্ছে u এর জন্য দিয়ে দিব। মানে এইভাবেই তো বাইনারি স্ট্রিং কাউন্ট করো, রাইট? ভাইয়া হ্যাঁ, আমাদেরকে আজকে স্টারস এন্ড বার্স করাবেন? স্টারস এন্ড বার্স, আচ্ছা তোমরা কি স্টারস এন্ড বার্স চেনো না? মানে ওইটা আমি আসলে যেতে চাচ্ছি না, কারণ এটা অনেক বেসিক, আর একটু কঠিন জিনিসে যাব। হ্যাঁ, কয়েকটা প্রবলেম দিয়ে, মানে যারা টেস্ট করে দেখা প্রবলেম দিয়ে দিয়ে। এইটাই তো এসেনশিয়ালি স্টারস এন্ড বার্স না? কাইন্ড অফ, ইয়েস। কিন্তু মানে ভাই অনেক সময় দেখা যায় মানে এটা দিয়ে অনেক হার্ড প্রবলেম চলে আসে, তখন দেখা যায় অ্যাপ্লিকেশন করতে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তোমাদের আর কি প্র্যাকটিসের জন্যই তো কাটালার নাম্বারে যাব, কারণ কাটালার নাম্বার হচ্ছে বাইজেকশন প্র্যাকটিসের জন্য সবচেয়ে, এক্সারসাইজের জন্য সবচেয়ে ভালো। জি ভাই, হ্যাঁ আচ্ছা, আচ্ছা তার তার আগে এখন এই আরেকটা প্রবলেম দেখো, এই প্রবলেমটাতে বাইজেকশন হচ্ছে খুঁজে পাওয়া একটু কঠিন, বাট তোমরা হয়তো অনেকে দেখছো এই প্রবলেমটা আগে, কারণ আমি লাস্ট ইয়ার ক্যাম্পে দেখাইছিলাম এই প্রবলেমটা। ছবি কি আঁকা ছিল না কোন এক জায়গায়? ত্রিভুজ আলাদা নাকি? ত্রিভুজ আলাদা। অনেক আচ্ছা, সো একটা ত্রিভুজকে ধরো আমরা এরকম ট্রায়াঙ্গুল, মানে ট্রায়াঙ্গুলার গ্রিড বলে এগুলাকে। হ্যাঁ, এখন তোমাকে তোমাকে এরকম ধরো একটা ট্রায়াঙ্গুলার গ্রিড দেওয়া আছে, গ্রিডের এইখানে যেমন সাইড লেন্থ হচ্ছে 3, সাইড লেন্থ 3 কারণ হচ্ছে যে এইদিকে 3টা সেগমেন্ট আছে, এইদিকে 3টা সেগমেন্ট, সো মানে বুঝতে পারছো এখানে সাইড লেন্থ হচ্ছে 3, তোমাকে একটা এন সাইড লেন্থ বলা একটা কি সমবাহু? হ্যাঁ হ্যাঁ, সমবাহু। মানে এটা ম্যাটার করে না আসলে সমবাহু কিনা, বাট জাস্ট ম্যাটার করে যে আর কি ট্রায়াঙ্গেলটা এরকম হবে আর কি। তোমাকে প্রমাণ করতে হবে যে তোমাকে প্রমাণ করতে হবে যে এই ট্রায়াঙ্গুলার গ্রিডে কয়টা সামান্তরিক আছে, যে সামান্তরিক গুলো এই ট্রায়াঙ্গেলের সাইডের সাথে সমান্তরাল। মানে যেমন এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, ধরো এটা একটা সামান্তরিক। তো এমন কয়টা সামান্তরিক আছে সেটা খুব কাউন্ট করতে হবে। n+1 C2 না? বাট তুমি অ্যান্সার বলে দিচ্ছ কেন? মানে চিন্তা করার টাইম দাও আমাদেরকে। আচ্ছা, এনটা কি? আচ্ছা ভাইয়া, এই ফিগারে হচ্ছে এখানে জাস্ট মানে সাইড লেন্থ। হ্যাঁ, এই ফিগারে কয়টা মানে ত্রিভুজ আছে সেটাও একটু দেখাই দেন। হ্যাঁ আজকে ত্রিভুজ, হ্যাঁ মানে ত্রিভুজ কয়টা আছে ওটা কেমনে বের করে ওটা একটু দেখাই দিন, মানে প্যাকেটটা দেখাই দেন অনেক বড়। কি মানে যে কোনো 3টা পয়েন্ট নিলে একটা ত্রিভুজ হয় না? তার মানে হচ্ছে টোটাল কয়টা পয়েন্ট আছে সেটা কাউন্ট করবা। না ভাই, যে কোনো 3টা পয়েন্ট নিলে হয় না, ত্রিভুজ হবে না, কোলিনিয়ার না হয় পয়েন্ট গুলা। হ্যাঁ যে কোনো মানে তুমি কি সাইড লেন্থ এরকম হতে হবে সেটা চাচ্ছো?
হ্যাঁ মানে ভাই আমার হচ্ছে মানে আমি নতুন কোনো দাগ টানবো না, কিন্তু দাগ গুলাকে আমি রং চেঞ্জ করে ত্রিভুজ বানাবো, এরকম করে চিন্তা করে। তো ওইটার জন্য ওইখানে মেবি ইন্ডাকশন ইউজ করতে পারবা। হ্যাঁ 9টা নাকি? না 9টা না, আরো আরো বেশি থাকবে। ও এটা তুমি আসলে ধাপে ধাপে কাউন্ট করতে পারবা, যে ধরো আহ, এক এক সাইড লেন্থের কয়টা ট্রায়াঙ্গেল আছে, দুই সাইড লেন্থের কয়টা ট্রায়াঙ্গেল আছে, এরকম করে কাউন্ট করতে পারবা। ওইখানে তেমন কোনো ফ্যান্সি কিছু করা লাগবে না। ঠিক আছে, বাট এই প্রবলেমটা আসলে কঠিন, যে তুমি কয়টা কয়টা সামান্তরিক আছে সেটা প্রমাণ করা। কেউ কি কোনো আইডিয়া দিতে চাও? হ্যাঁ নিচের দিকে এক্সটেন্ড করে দিতে হবে। আচ্ছা, আইডিয়া আইডিয়া চাও আসলে ঠিক না, কারণ তোমরা অনেক কিছু দেখতে হবে। হ্যাঁ অ্যান্সার কি 10C4 হবে? এখানে না, এখানে 10C4 কি? না 10C4 কিভাবে হয় না তো? হবে না 10C4। যে কোনো চারটাতেই তো আর সমান্তরিক হয়। 10C4 হবে না। আচ্ছা ভাইয়া, এখানে তো ভাইয়া n3 এর জন্য ত্রিভুজ সংখ্যা বের করা যাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোশ্চেনের মধ্যে মানে 10 10 দিয়ে দেয়, তখন কিভাবে করব মানে ত্রিভুজ সংখ্যা? তখন কাউন্ট করবা একটা একটা ধাপে ধাপে। মানে ভাই 10টার জন্য কাউন্ট করতে গেলে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে ওটা তো একটা প্যাটার্ন পেয়ে যাবা খুব তাড়াতাড়ি, মানে প্যাটার্ন পেয়ে যাবা। আচ্ছা, সো এই প্রবলেমটা আসলে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, তোমাকে মানে সামান্তরিক গুলো আসলে একটু সেপারেট করতে হবে। যে এটা দেখো, আমাদের কাছে দুই ধরনের সামান্তরিক আছে, তিন ধরনের সামান্তরিক আছে। একটা হচ্ছে এই এই বরাবর। আচ্ছা আমি সরাসরি সলিউশনটা দেখাই দিই, কারণ তোমাদের এরপর কাটালোর নাম্বারটা কেমন আসবে। তো এটা হচ্ছে এক ধরনের সামান্তরিক, যেটাতে সমান্তরাল সমান্তরাল সাইড হচ্ছে এরকম। আরেক ধরনের সামান্তরিক হচ্ছে এরকম, যাদের স্ল্যান্টেড সাইড গুলো হচ্ছে এই বরাবর। একটা হচ্ছে এই বরাবর, একটা সেই বরাবর। আরেকটা হচ্ছে যেটা এই সাইড নেই, সেটা হচ্ছে এরকম। তো টোটাল এরকম তিন ধরনের সামান্তরিক আছে, তাই না? আর তিন ধরনের সামান্তরিক কিন্তু ভিন্ন একে অপরের সাথে। তো মানে যদি তুমি মানে হ্যাঁ, মানে এই সামান্তরিক গুলোকে আমরা আলাদা আলাদা করে কাউন্ট করতে পারি। ঠিক আছে, তো যেমন এইখানে এই গোলাপি আর সবুজ এই দুইটা হচ্ছে এই টাইপের, আর বেগুনি পিছনে যেটা ছিল সেটা হচ্ছে এই টাইপের। এখন আবার দেখো, আমরা যদি কোনো এক টাইপের সামান্তরিক কাউন্ট করি, তাহলে কিন্তু অন্য টাইপের গুলো কাউন্ট করা ইজি হয়ে যাবে না? বাইজেকশন আছে মানে হ্যাঁ, তো কারণ ধরো এইখানের একটা ধরো অনেকগুলো কালার বলাগুলো ধরো আমরা যদি এইখানে এই টাইপের মানে সব এগুলো কাউন্ট করার ট্রাই করি, এই টাইপের মানে লম্বা লম্বা গুলা, এই লম্বা লম্বা গুলোর জন্য দেখো, যদি আমরা এরকম ধরো কাউন্ট করলাম এইটা এইটা, হ্যাঁ, তো এইগুলো এগুলো কিন্তু সেম, যে আমরা আসলে অন্যগুলো কাউন্ট করছি। কারণ ধরো এইটা কাউন্ট করছিলাম, এটা কিন্তু আসলে এইভাবে চিন্তা করলে চলে আসে, তাই না? জাস্ট মানে রোটেট করে দেওয়া আর কি। তো ধরো এরকম একটা যদি সামান্তরিক থাকে, তাহলে তাকে যদি আমি এরকম রোটেট করি, তাহলে এরকম সেকেন্ড টাইপের পাবো। আরেকবার যদি রোটেট করি, তাহলে এরকম ফার্স্ট টাইপেরটা পাবো। ঠিক
ঠিক আছে? সো আমাদের হচ্ছে সামান্তরিকের, আমরা জাস্ট এক ধরনের সামান্তরিকের দিকেই ফোকাস করব, সেটা হচ্ছে এরকম লম্বা লম্বা। ভাই আমরা সামান্তরিকটাকে রোটেট করতেছি নাকি পুরা শেপটাকে রোটেট করতেছি? পুরো শেপটাকে। আচ্ছা তো ধরো মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিই। এটা হচ্ছে ধরো, এটা ধরো একটা সামান্তরিক, এটা হচ্ছে এরকম লম্বা সামান্তরিক। সো আমরা ধরো এটার নাম দেই 1 2 3, এটা ধরো 3 এর টাইপের সামান্তরিক। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু একবার রোটেট করি, তাহলে তাহলে এটা কোন ধরনের সামান্তরিক হলো? এটা 2। আরেকবার যদি রোটেট করি তাহলে এটা হয়ে যাবে 1, তাই না? সো মানে যতগুলো এরকম 3 টাইপের সামান্তরিক থাকবে, ঠিক ততগুলোই 1 আর 2 টাইপের সামান্তরিক থাকবে। তো আমরা যদি জাস্ট 3 এর টাইপের সামান্তরিকের কাউন্ট করে জাস্ট যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলেই কাজ শেষ। তো আমরা জাস্ট হচ্ছে এক টাইপের দিকে ফোকাস করব। ওকে, এইটা হচ্ছে একটা এটাও একটা মনে রাখার মতো ট্রিক যে কিছু জিনিস যখন যখন কাউন্ট করতেছো তখন আর কি সেপারেট জিনিসগুলোকে আলাদা আলাদা করে কাউন্ট করা। তো এই কেসে সেপারেট জিনিসগুলো খুব সুন্দরভাবে একই জিনিস হয়ে যায়, তাই আর কি একটা কাউন্ট করলেই বাকিগুলো কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা এখন এখানে কি করতে পারি? আচ্ছা, আমি সলিউশন বলে দিই। সলিউশন হচ্ছে যে আমরা নিচে এইটা শেষে নিচে আরেকটা স্টেপ আমরা অ্যাড করব। সলিউশনটা আমি তাড়াতাড়ি বলতেছি কারণ ধরো মানে ক্লাসের টাইমকে এফিশিয়েন্টলি ইউজ করার জন্য, তাই দুঃখিত তোমাদেরকে। এখন এটা আমরা ডিসকাশন ক্লাসে বাইজেশন নিয়ে আরো কি করা হবে। আমরা যেটা করব, এন এর নিচে আমরা হচ্ছে আরো একটা ধাপ অ্যাড করব, ঠিক আছে? তারপর যেটা করব, এই লম্বা আকারের যে সামান্তরিক গুলো সেগুলোর আমরা সাইড লেন্থ গুলো আমরা হচ্ছে এরকম এক্সটেন্ড করে দিব। মানে সাইড, এটা তো না, সাইড যেগুলো সেগুলোকে আমি হচ্ছে এরকম করে এক্সটেন্ড করে দিলাম। এখন কি কেউ কি কোনো ইন্টারেস্টিং কোনো কিছু নোটিস করতেছো? নিচের পয়েন্ট গুলা চুজ করলেই সামান্তরিক পাওয়া যায়। হ্যাঁ, 4টা পয়েন্ট চুজ করলে নিচে দেখো প্রত্যেকটা সামান্তরিক নিচের লাইনের সাথে 4টা পয়েন্টে ইন্টারসেক্ট করে। আচ্ছা, তো এটা আমি লিখি। তো আমরা হচ্ছে বাইজেকশন ক্রিয়েট করব, এইগুলো সবাই মিলে বাইজেকশন ক্রিয়েট করব বাইজেকশন বিটুইন প্যারালেলোগ্রামস ওরিয়েন্টেশন হচ্ছে থার্ড ওরিয়েন্টেশনটার সাথে বাইজেকশন ক্রিয়েট করব যে এনি ফোরলেট কে কি বলে? কোয়াড্রেট, কোয়াড্রপল। আচ্ছা, তো আমরা হচ্ছে মানে যতগুলো প্যারালেলোগ্রাম আছে সেই নাম্বার অফ প্যারালেলোগ্রামের সাথে আমরা হচ্ছে নিচের যে নতুন সারিটা, সেই সারিটাতে 4টা করে পয়েন্টের একটা 4টা করে পয়েন্ট, যতগুলো 4টা করে পয়েন্ট আছে কোয়াড্রাপল আছে সেগুলোর সাথে একটা বাইজেকশন ক্রিয়েট করব। এখন সো ফার্স্ট স্টেপটা দেখো, যে কোনো দুইটা যে মানে একটা প্যারালেলোগ্রাম একটা ইউনিক সেট অফ 4 পয়েন্টসে এক্সটেন্ড হয়, এটা দেখতে পাচ্ছ? আমাদের ফাংশনটা হচ্ছে মানে এখানে মাঝখানের ফাংশনটা কি, একটা প্যারালেলোগ্রাম নিব, সেই প্যারালেলোগ্রামের 4টা সাইড এক্সটেন্ড করব, এক্সটেন্ড করলে নিচের যে ইসের সাথে ছেদ করবে সেটাই হচ্ছে
সেটাই হচ্ছে ওই কোয়াড্রাপলটা। ঠিক আছে, সেটা হচ্ছে ফাংশনটা। ফাংশন হচ্ছে প্যারালোগ্রাম নিবে, সেখান থেকে কোয়াড্রাপলটা দিবে। সো ইচ প্যারালোগ্রাম maps to এইটা কেন সেটা বুঝতে পারতেছো? চিন্তা করো তো। আচ্ছা ভাই, 4টা পয়েন্ট নেওয়ার শর্ত কি? হ্যাঁ, কোয়াড্রাপল বলতে কি বুঝাতে? আচ্ছা, কোয়াড্রাপল হচ্ছে এই যে 4টা পয়েন্ট হচ্ছে নতুন, যে আমরা 4টা পয়েন্ট মানে n প্লাস, এখানে তো হচ্ছে nটা পয়েন্ট ছিল তাই না, নিচে যে সারিটা, সেই সারির নিচে আমরা আরো একটা সারি অ্যাড করলাম, সেখানে হচ্ছে n+1টা পয়েন্ট ছিল। সেই n+1টা পয়েন্টের ভিতর থেকে 4টা পয়েন্ট। আচ্ছা ভাইয়া, কোয়াড্রাপলেট গুলো নেওয়ার শর্ত কি? আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে একটা নতুন সারি অ্যাড করার আইডিয়াটা কোথা থেকে আসলো? নতুন সারির আইডিয়াটা আসছে হচ্ছে যে সেটা হচ্ছে আমি বলতেছি, সেটা আমি লাস্টে বলতেছি, বাট মানে আপাতত হচ্ছে কোয়াড্রাপল, আপাতত সলিউশনটা দেখো, আমি তারপর আইডিয়াটা পরে বলতেছি। আচ্ছা ভাই, কোয়াড্রাপল বাংলা কি? কোয়াড্রাপল মানে হচ্ছে চতুর, মানে কোয়াড্রাপল হচ্ছে মানে 4টা পয়েন্ট আর কি। মানে 4টা পয়েন্টের একটা টাপলের মতো। হ্যাঁ হ্যাঁ, 4টা পয়েন্টের টাপল। আচ্ছা, তো প্রত্যেকটা প্যারালোগ্রাম হচ্ছে একটা ডিফারেন্ট কোয়াড্রাপলে ম্যাপ করে। এটা কারণ হচ্ছে ধরো এই কোয়াড্রিলের এই প্যারালোগ্রামটা যে এইখানে দুইটা, কোয়াড্রাপল গুলো নেওয়ার শর্তটা তো বললেন না। মানে কোয়াড্রাপল গুলো নেওয়ার শর্ত মানে কি, মানে আমরা হচ্ছে একটা প্যারালোগ্রামের সাইড লেন্থ গুলোকে এক্সটেন্ড করতেছি। ধরো আরেকটা এক্সাম্পল দেখাই, মানে n+1 ত্রিকোণ। মানে কোয়াড্রাপলটা হচ্ছে যে আমি যদি প্যারালোগ্রামের সাইড গুলোকে এক্সটেন্ড করি, তাহলে যে মানে তাহলে যে 4টা পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে 4টা পয়েন্ট ইন্টারসেক্ট করবে না? হ্যাঁ হ্যাঁ। তো ওই 4টা পয়েন্টই হচ্ছে ওই প্যারালোগ্রামের ফাংশনের আউটপুট আর কি। তো ধরো এই ক্ষেত্রে এরা ধরো n=4, সেক্ষেত্রে আমরা আরেকটা এক্সট্রা অ্যাড করতেছি। আচ্ছা আমি সরি, মানে আমাকে আর একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ এখনো বেশ খানিকটা ম্যাটেরিয়াল বাকি আছে। আমরা এটা ডিসকাশন ক্লাসে আরো, আমি আজকেই ডিসকাশন ক্লাসে আরেকবার বলবো না এটা নিয়ে। ডিসকাশন ক্লাস আপনারা নিলেন? হ্যাঁ, আজকে আই গেস আমরা নিবো, আর আমি নিবো আরেকবার। হ্যাঁ, আমাদের ডিসকাসটা তুলিবেন না তাহলে? তোমরা যদি ডিসকাস করতে চাও তারপরে আফটারওয়ার্ডস করতে পারো আর কি। আমি হয়তো আধা ঘন্টা এটা নিয়ে একটু বসে, তারপর কারো কোনো কনফিউশন থাকলে তাহলে আরেকবারে করে ডিসকাস করে তারপর তোমরা নিজেরা ডিসকাস করবা। মানে তোমরা যদি ডিসকাস করতে, তোমাদের তো সারাদিন টাইম আছে, তোমরা যে কোনো সময় ভয়েসে ঢুকে ডিসকাস করতে পারো, এমন না যে ওই টাইমেই করতে হবে। মানে খেলাধুলা না করে অঙ্ক করলেই আমরা আরো বেশি খুশি হবো বরং। তো ধরো একটা ধরো এরকম কি নেই, এই প্যারালোগ্রামটাকে আমরা কোয়াড্রাপলে কিভাবে বানাবো, এই প্যারালোগ্রামটার যে সাইড লেন্থ গুলো এক্সটেন্ড করব, সেই সাইড লেন্থ গুলো যে 4টা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেই 4টা পয়েন্ট হচ্ছে গিয়ে এই প্যারালোগ্রামের জন্য ফাংশন, মানে ফাংশনের আউটপুট। আচ্ছা ভাই, এই জিনিসটাকে যদি প্রুফ না করে ডাইরেক্ট লেখা দেওয়া হয় তাহলে কি নাম্বার দিবে? চান্স কম, স্যাডলি। আবার ধরো যে মানে কিছু নাম্বার দিবে, কিন্তু মানে পুরো নাম্বার দিবে না। তো ধরো এই প্যারালোগ্রামটার জন্য কোয়াড্রাপলটা হবে যে এইটা একটা, তারপর এইটা একটা, এইটা একটা, আর হচ্ছে এইটা একটা। তো এই 4টা পয়েন্ট হচ্ছে এই প্যারালোগ্রামটার কোয়াড্রাপল। মানে এটা মানে কয়েকটা এক্সাম্পল দিয়ে যদি মানে জাস্ট কথায় লিখে দেওয়া হয়, তাহলে কি প্রুফটা হয়ে যাবে নাকি তখনও কেটে দিবে? তোমাকে ওই যে তোমাকে বাইজেকশন প্রমাণ, তুমি তো বাইজেকশন প্রমাণ করতে চাচ্ছ তাই না? তো বাইজেকশন প্রমাণ করতে তোমাকে তো 2টা স্টেপ প্রমাণ দেখাইতেই হবে।
হ্যাঁ মানে তুমি আন্দাজে আন্দাজে তো তা তুমি ক্লেম করে বসে থাকতে পারবো না যে হ্যাঁ, এরকম। আচ্ছা সো আচ্ছা আই গেস অনেকের বুঝতে কষ্ট হচ্ছে but আচ্ছা মানে কোশ্চেন করো হ্যাঁ। সো এখানে হচ্ছে আমরা যখন একটা প্যারালোগ্রাম নিচ্ছি তখন আমরা প্রথমে দেখাবো যে প্রত্যেকটা প্যারালোগ্রাম একটা ডিফারেন্ট কোয়াড্রাপলে ম্যাপ করে। ওইটার প্রমাণ কি? ওটা প্রমাণ হচ্ছে যে ধরো এই যে এই সাইডের যে দুইটা যে সাইড দুইটা আছে সেই সাইড দুইটা মানে ধরো যদি এরকম চিন্তা করছে যদি দুইটা প্যারালোগ্রাম একই সেম কোয়াড্রিলেটার মানে কোয়াড্রাপলে যদি ম্যাপ করে তাহলে কি সেটা কি পসিবল হবে যেটা ডিফারেন্ট প্যারালোগ্রামের জন্য? সেটাই তো প্রমাণ করতে হবে। হ্যাঁ তো ওটা কি পসিবল নাকি মানে ধরো এইখানে দুইটা ডিফারেন্ট প্যারালোগ্রাম তারা হচ্ছে এই দুইটা লাইন নিচে একই জায়গায় মিট করছে তার মানে প্যারালোগ্রাম দুইটা এই লাইনের উপরে থাকবে তাই না? আবার অপর দুইটা বিন্দুর জন্য প্যারালোগ্রামটা হচ্ছে এই দুইটা লাইনের জন্য এই দুইটা লাইনে ইন্টারসেক্ট করবে। সো তার মানে যেটা হতে হবে যে প্যারালোগ্রামটাকে আসলে এই একটা সিঙ্গেল প্যারালোগ্রামই হতে পারবে। আমাদেরকে তাহলে প্রথমে প্রমাণ করতে হবে প্যারালালোগ্রাম গুলা যদি এক্সটেন্ড করি তাহলে সেগুলা চারটা ডিফারেন্ট বিন্দুতে যাবে। হ্যাঁ এটা হচ্ছে প্রথমটা। আর তারপর আমাদের প্রমাণ করতে হবে যে একটা 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 কনস্ট্রাকশন দেখাতে হবে যে we can create we can find a parallelogram that এখন আমরা হচ্ছে সার্জিটি প্রমাণ করব maps to each quadruple। তার মানে যে আমরা প্রথমে আমরা ইনজেক্টিভিটি প্রমাণ করছি এখানে যে প্রত্যেকটা প্যারালেলোগ্রাম ভিন্ন ভিন্ন কোয়াড্রাপলে ম্যাপ করে আর তারপর আমরা প্রমাণ করব যে একটা কোয়াড্রাপল থেকে একটা প্যারালেলোগ্রাম মানে এমন একটা প্যারালেলোগ্রাম আছে যে প্যারালেলোগ্রামটা ওই কোয়াড্রাপলে ম্যাপ হয়। এখন সেটা আসলে কিভাবে করা যায়? আমরা এটার জন্য একটা ইনভার্স ফাংশন ক্রিয়েট করব। ইনভার্স ফাংশনটা হচ্ছে যে চারটা কোয়াড্রাপল নিব। তো প্রথম দুইটা কোয়াড্রাপলের জন্য আমরা এই বরাবর লাইন আঁকবো। তো ধরো আমি করবো আচ্ছা ধরো এই নিচে চারটা ধরো আমরা সিলেক্ট করলাম এই বেগুনি বিন্দুগুলো। ধরো এই বেগুনি বিন্দুগুলো সিলেক্ট করার কারণে সেগুলোকে আমরা দেখাতে চাই যে ওইটা একটা প্যারালেলোগ্রাম আছে যে প্যারালেলোগ্রামটা এই বেগুনি বিন্দুগুলোতে যায় চারটা বিন্দুগুলোতে। তো ওটার জন্য আমরা যেটা করব প্রথম যে দুইটা যে পার্পল যে ছিল সেগুলো থেকে আমরা এই বরাবর লাইন টানবো আর বাকি দুইটা থেকে এই বরাবর লাইন টানবো। তারপর দেখো যে ওই লাইনগুলো একটা প্যারালেলোগ্রাম ইন্টারসেক্ট করে না? তো এই প্যারালেলোগ্রামটাকেই যদি আমরা ফাংশনে দিতাম তাহলে সেটাকে এই চারটা পয়েন্টে যাইতো না? তো আমাদের কাজ বলা যায় কারণ হচ্ছে আমরা যদি দুইটা পয়েন্ট নেই তাহলে তার মধ্যে দুইটা হবে প্যারালাল তারপরে আর বাকি দুইটা হবে প্যারালাল কারণ হচ্ছে পয়েন্টগুলা এমন ভাবেই আছে। হ্যাঁ তো আমরা আর কি প্রথম যে দুইটা পয়েন্ট ছিল সেই দুইটা পয়েন্টকে আমরা এই বরাবর লাইন দিচ্ছি সেইখান থেকে আর বাকি এই দুইটা থেকে এরকম করে উল্টা বরাবর আর কি লাইন টানছি। তো সেই লাইন চারটা যে চারটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে যেহেতু প্যারালাল লাইন গুলো চারটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে
আচ্ছা ইনটিউশন আমি এখনই বলতেছি। সো যে চারটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই চারটা পয়েন্টের মধ্যে কিন্তু একটা প্যারালালোগ্রাম ক্রিয়েট হয়েছে। তো এখন এই প্যারালালোগ্রামের জন্য কিন্তু এই প্যারালালোগ্রাম টু কোয়াড্রাপল যে একটা ফাংশন ক্রিয়েট করছিলাম যে সাইড লেন্থ গুলো এক্সটেন্ড করলে যে চারটা পয়েন্ট ইনসেট করে, দেখো এই প্যারালালোগ্রামের জন্য কিন্তু চারটা পয়েন্ট পাওয়া গেছে, তাই না? তো তার মানে ফাংশনটা সার্জেক্টিভ। আচ্ছা, সো ইনটুইশনটা কি? এখন ইনটুইশনটা কিভাবে আসছে? আচ্ছা, সবাই কি বুঝছো মানে বাইজেকশনটা? তার মানে এখন অ্যান্সার কত বলো তো? মানে এই ওরিয়েন্টেশনের মানে কয়টা, যতগুলো প্যারালালোগ্রাম আছে যতগুলো হচ্ছে যে নিচে চারটা কোয়াড্রাপল আছে। n+1 c4। হ্যাঁ, n+1 c4। এটা হচ্ছে এই একটা ওরিয়েন্টেশনের, এই একটা ওরিয়েন্টেশনের গুণ দিয়ে দিব। হ্যাঁ, এখন জাস্ট তুমি 3 দিয়ে গুণ দিয়ে দিবা, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো এবার আসলে ইনটুইশন। আচ্ছা ভাইয়া, ইনটুইশনটা কি ছিল? হ্যাঁ বলো। আচ্ছা ভাই, সেকেন্ড প্রুফটা মানে সেকেন্ড স্টেটমেন্টটা যদি পরীক্ষার হলে প্রমাণ করতে চাই তাহলে লিখবোটা কিভাবে? মানে গুছাই বুঝছো, এই যে আমি যেভাবে বললাম যে চারটা পয়েন্ট নেই, চারটা পয়েন্ট ধরো নাম দাও এ বি সি, তারপর ধরো এ আর বি থেকে তুমি ধরো এই সাইড লেন্থ গুলোকে হয়তো নাম দিতে পারো, ট্রায়াঙ্গেলের সাইড লেন্থ গুলো। আচ্ছা, এখানে এ বি সি না দিয়ে ধরো বড় ট্রায়াঙ্গেলটার নাম দাও ধরো এ বি সি, আর ধরো এখানে চারটা পয়েন্ট হচ্ছে ধরো এক্স, এ ছোট হাতের এ বি সি ডি। তারপর ধরো তুমি বললা যে প্রথমে দুইটা পয়েন্ট এ আর বি থেকে আমি এ বি এর বরাবর লাইন আঁকবো, সি আর ডি থেকে আমরা এসি এর বরাবর লাইন আঁকবো। এই লাইন চারটা হচ্ছে গিয়ে দুইটা প্যারালাল লাইন, আর এখানে দুইটা প্যারালাল লাইন, তারা একটা প্যারালালোগ্রাম ক্রিয়েট করে। এখন এই প্যারালালোগ্রামের জন্য আমরা যদি ফাংশনটা দেখি তাহলে এই ফাংশনটার আউটপুট আসে এই চারটা এবিসিডি। সো ফাংশনটা সার্জেক্টিভ। এটা যেহেতু এটা যে কোনো যদি মানে এখানে যদি মানে আমি একটু লিখি তাহলে তো ভাই মানে লেখায় যদি ভুল হয় তাহলে তো এরকম একটা মানে কেস হতে পারে যে হচ্ছে আমি বি আর সি থেকে একটা টানছি মানে আর হচ্ছে এ আর ডি থেকে একটা টানছি, হ্যাঁ ওটা ঝামেলা হবে। হ্যাঁ, তো ওইটা কিভাবে হ্যান্ডেল করব? মানে ওটার জন্য বলে তুমি দিতে এসে সর্ট করবা আগে, মানে এ আর বি হচ্ছে লেফটে সিআরডি এর সাথে, সিআরডি থেকে। ওকে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, মানে ওই জন্যই আমরা আসলে লেফট রাইট নিছি। না হলে যদি তুমি ধরো বি আর সি থেকে ধরো তুমি এরকম আঁকতা, ধরো তুমি বি আর সি থেকে যদি এরকম আঁকো আর এ আর ডি থেকে যদি এরকম আঁকো, তাহলে কিন্তু এটা প্যারালালোগ্রাম সবসময় ক্রিয়েট করবে না। হ্যাঁ জি ভাই। তো ওই জন্য তোমাকে এমন ভাবে সেট করতে হবে যাতে এ আর ডি হচ্ছে সি আর ডি এর বামে থাকে। আচ্ছা ভাই, ক্রিয়েট করতেছে না প্যারালালোগ্রাম, এটা তো স্পষ্ট, কিন্তু প্রুফ করবো কেমনে যে করবে না কখনো? মানে ওইটা তুমি ওই যে একটা কাউন্টার এক্সাম্পল দিলেই তো প্রমাণ হয়ে গেল না? মানে কখনোই করতেছে না, এটা কেমনে প্রুফ করবো? কখনোই, সেটা তো সত্যি না, মানে কখনোই যে করবে না সেটা তো সত্যি না। তাহলে ওগুলা কি আন্ডার কাউন্ট করা করা হচ্ছে না সেটা ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে না? কারণ হচ্ছে এখানে একটা বাইজেশন আছে অলরেডি, মানে এই কনস্ট্রাকশনের সাথে একটা বাইজেশন আছে। অন্য কনস্ট্রাকশনে হয়তো থাকতে পারে, বা সেটার সাথে তো মানে সেটাকে তো আমাদের এই কাউন্টের সমস্যা করবে না, কারণ আমরা কাউন্ট করতেছি এই জিনিসগুলো, আর বাইজেশনের ক্রিয়েট হচ্ছে এইটাতেই। তো প্রত্যেকটা প্যারালালোগ্রাম একটা ডিফারেন্ট এই টাইপের কোয়াড্রাপলে আসে যে আচ্ছা এইভাবে চিন্তা করো, এইখান থেকেই আসলে এই চার্ট মানে এক্সটেন্ড করার আইডিয়াটা আসছে। যে ধরো আমরা একটা কোয়াড্রাপল নিছিলাম, মানে একটা প্যারালোগ্রাম নিছিলাম, সেই প্যারালোগ্রামটা সাইড করার কারণে দেখবা যে যখন তুমি সাইড লাইন গুলো এক্সটেন্ড করতেছো তখন এই পাশের যে সাইড মানে এ বি বরাবর যেটা, সেটা আসলে বামে চলে আসবে, আর যেটা এসি বরাবর সেটা আসলে ডানে আসবে সবসময়। এই এবি সাইডের সাথে এবি সাইডের থেকে ডানে থাকবে যে চারটা পয়েন্ট, মানে যে দুইটা পয়েন্টে। 3 রকমের প্যারালেলোগ্রামের মধ্যে একটা নিলে এরকম আসছে, আর বাকি দুইটার যে কোনো একটা নিলে তো অন্যভাবে আসবে না? হ্যাঁ, বাকিগুলো তো অন্যভাবে আসবে। হ্যাঁ, বাকিগুলো তো আমরা কাউন্ট করতেছি না, এই জন্যই বাদ দিয়ে দিচ্ছি আগে, তাহলে ঝামেলা হয় আর কি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন রকমের প্যারালেলোগ্রামটা নিব?
মানে ওটা মানে একটা, আচ্ছা তো তুমি তো হচ্ছে কোন রকমের প্যারালালোগ্রাম মানে কি, এই প্যারালালোগ্রামটার সাইড গুলো হচ্ছে এবি আর এসি এর সাথে প্যারালাল, তো এই টাইপের প্যারালালোগ্রাম গুলো নিচ্ছি আমি আর কি। রোটেট করে দিলে তো আবার সেমই হয়ে যাবে। হ্যাঁ, রোটেট করে দিলে তো অন্য কেস গুলো চলে আসবে। ভাইয়া মানে এইখানে মানে জাস্ট একটা এক্সাম্পল নিয়ে তারপরে ওইটার জন্য প্রমাণ করে দিলে পুরাটা প্রমাণ হয়ে যাবে, তাই তো? এক্সাম্পল না, মানে তোমার ওরিয়েন্টেশন আর কি, তিনটা ভিন্ন ওরিয়েন্টেশন ছিল, আমরা তিনটা ভিন্ন ওরিয়েন্টেশন জাস্ট একটা ওরিয়েন্টেশনের জন্য প্রমাণ করতেছি। তাহলে ভাই each parallelogram maps to a different quadruple, এটা কিভাবে প্রুফ করতেছে? এটা হচ্ছে যে ওই ধরে নিছিলাম যে ধরো দুইটা সরি ধরে নিছিলাম যে দুইটা ডিফারেন্ট প্যারালালোগ্রাম একই কোয়াড্রাপলে যায়, তারপরে কন্ট্রাডিকশন দেখাইছি, এটা হচ্ছে কন্ট্রাডিকশন দিয়ে দেখাইছি। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ভাইয়া কন্ট্রাডিকশনটা কিভাবে প্রুফ করছেন মানে? আচ্ছা, কন্ট্রাডিকশনটা হচ্ছে ধরো মানে দুইটা ডিফারেন্ট, তো চারটা পয়েন্টে যাচ্ছে দুইটা কোয়াড্রিলেটার, দুইটা প্যারালালোগ্রাম। সো প্যারালালোগ্রামের প্রথম যে সাইড দুইটা, সেই সাইড দুইটা এই প্রথম দুইটা পয়েন্টে যাচ্ছে, তাই না? তার মানে আবার হচ্ছে দুইটা কোয়াড্রিলেটারালি দ্বিতীয় সাইড দুইটাও এই দুইটা পয়েন্টে যাচ্ছে, কিন্তু এই চারটা পয়েন্ট তো মাত্র জাস্ট একটা জায়গায় একটা মানে প্যারালালোগ্রাম ক্রিয়েট করে, তাই না? তো এখানে তো দুইটা প্যারালালোগ্রাম থাকা সম্ভব না। কাইন্ড অফ লাইক যে আমরা ইনভার্স আমরা 2 নাম্বারটাকে প্রমাণ করছি দুইবার মোটামুটি। হ্যাঁ, কাইন্ড অফ, হ্যাঁ ওইটাই, মানে আমরা ইনভার্স ফাংশনটা যে আসলে এক্সিস্ট করে সেটা প্রমাণ করছি বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো মানে তোমাকে একই জিনিস মনে হইলো, ভিতরের কথা কিন্তু ভিন্ন, যে আমরা চারটা পয়েন্টের জন্য একটা প্যারালালোগ্রাম পাবো, আর একটা প্রমাণ করতে হবে যে একটা প্যারালালোগ্রামই পাবো। জি ভাই, মানে প্রথমবার প্রমাণ করছি উপর থেকে আর দ্বিতীয়বার নিচে থেকে, এরকম কাইন্ড অফ। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো হ্যাঁ, আচ্ছা, সো এখানে ইনটিউশনটা কেন আসছে? ইনটিউশনটা আসছে ধরো আমরা এক্সটেন্ড না করলে, যদি আমরা এক্সটেন্ড না করতাম, ধরো আমি যদি এখানে ব্লক করে দেই, ধরো এই অংশটা ধরো ব্লক করে দেই, এখন ধরো এক্সটেন্ড না করলে তারপরে সাইড লেন্থ গুলো এক্সটেন্ড করার আইডিয়াটা আসলো, ধরো ধরো এইটা আসা লাগবে আসলে, সাইড লেন্থ গুলোকে বাড়ানোর। তো ধরো এই ট্রায়াঙ্গেলটার জন্য সাইড লেন্থ বাড়ালে দেখো নিচে মাত্র 3টা পয়েন্ট আসে, কিন্তু অন্যান্য ট্রায়াঙ্গেলের জন্য, ধরো এই ট্রায়াঙ্গেলটার জন্য নিচে আসে 4টা পয়েন্ট। তো এই সমস্যাটা দূর করার জন্যই আসলে আমরা বেসিক্যালি আরেকটা নতুন অ্যাড করছি, যাতে যে কোনো প্যারালালোগ্রামের জন্য নিচে 4টা পয়েন্ট আসে। ঠিক আছে, এটা তুমি চিন্তা করে আমরা হচ্ছে ডিসকাশনে আসবো এটা। আচ্ছা ভাই, এইভাবে বলা যায় না যে একটু উপরে উঠান, মানে আমরা যে এইরকম টাইপের প্যারালালোগ্রাম কাউন্ট করতেছি, তো এখানে তো যে এক্স অ্যাক্সিস এর প্যারালাল যে লাইনগুলো আছে সেইগুলো তো এখানে ম্যাটার করতেছে না ফার্স্টে, সো ওইগুলা ফার্স্টে ধরলাম যে নাই, তাইলে এখন এটা একটা মানে ব্যাকানো 2D গ্রিড হয়ে গেল না? সো এইখান থেকে আর কি মানে আমি যদি প্যারালালোগ্রামের 4টা কৌণিক বিন্দুর কোঅর্ডিনেটটা বের করি, বা তখন হলো আর কি দেখা যায় যে একদম কোণার দিকের যে পয়েন্টগুলো আছে সেইগুলোর জন্য আমি রেসপেক্টিভ এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট পাই না, সো এইখান থেকে হয়তো এক্সটেন্ডেড আইডিয়া আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, নাইস, ভালো অবজারভেশন। তো ও হচ্ছে যে এই জিনিস আসলে দেখো যে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়, তারপর তো আচ্ছা তারপর কি করছো? মানে বি পয়েন্টটার জন্য আমি হলো একটা ওয়াই কোঅর্ডিনেট বা এক্স কোঅর্ডিনেট যেটাই ধরতেছি সেটা পাইতেছি না, তো বি এবং সি বিন্দুর জন্য। আচ্ছা, আর ওটাই তো আর কি বেসিক্যালি সেম আইডিয়াই না, তুমি হচ্ছে সাইড এক্সটেন্ড করার কারণে নরমালি এখন দেখতেছো যে এখানে 3টা পয়েন্ট আসতেছে, তো আর কিছু কিছু সময় 4টা পয়েন্ট আসতেছে, তো ওই মাঝখানে যে গ্যাপটা, ওই কিছু কিছু সময় 3 আসছে, কিছু কিছু সময় 4 আসছে, ওইটাকে মানে ডিফিউজ করার জন্য আমরা 4টা পয়েন্ট আরেকটা এক্সটেন্ড করে 4টার জন্য আসছে আর কি, সবসময় 4 আসছে। আচ্ছা, তো এবার আসলে হচ্ছে কাটালার নাম্বার।
ক্যাটালান নাম্বার কি? ক্যাটালান নাম্বার হচ্ছে এই নাম্বারগুলো, 1/n + 1 2n choose n। এই সংখ্যাটা যে কত জায়গায় আসে সেটা তুমি আসলে কল্পনা করতে পারবে না, মানে কত ভিন্ন ভিন্ন কি আছে। যেমন আচ্ছা, সো বেশিরভাগ সময় ক্যাটালান নাম্বার যেখানে আসে সেখানে তোমাকে বাইজেশন ইউজ করতে হয়। আচ্ছা, সো ক্যাটালান নাম্বারের কিছু প্রবলেম আছে। যেমন ধরো নাম সেখান থেকে সরাসরি নোট থেকে কপি করে বসাই দিই লেখাটা। তো এটা হচ্ছে একটা ক্যাটালান নাম্বারের একটা কাউন্ট। সো এটা যেটা বলতেছে যে একটা পাথ আছে, মানে মানে একটা n × n গ্রিডে আমরা একটা পাথ হচ্ছে যে পাথগুলো এই লাইনের নিচে থাকে আর কি, লাইনটাকে ক্রস করে না। তো এমন সব পাথের সংখ্যা হচ্ছে ক্যাটালান নাম্বার। আবার আচ্ছা, আমি 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 এই প্রবলেমটার উপর ফোকাস করব, তবে আরো জিনিসপাতি সেটা একটু দেখাই। সেটা হচ্ছে যে ধরো তুমি একটা প্যারেনথেসিসের একটা প্রবলেম আছে, যে ধরো আমরা একটা এরকম ধরো মানে পার্স ব্র্যাকেট দিয়ে আমরা কিছু ছবি আঁকবো, কিছু সিকোয়েন্স আঁকবো, যাতে এই সিকোয়েন্সের মানে এই ব্র্যাকেটের যে কিভাবে মানে এটা কারেক্টলি ম্যাচড, মানে প্যারেনথেসিস যে ধরো সেটা কিভাবে বুঝাবো, প্রত্যেকটা লেফট প্যারেনথেসিসের জন্য একটা রাইট প্যারেনথেসিস পাওয়া যাবে। হ্যাঁ, মানে সিনট্যাক্স আর রাইটের আগেরটাতেই লেফট পাওয়া যাবে, মানে রাইটের আগেই লেফটটা পাওয়া যাবে। হ্যাঁ, কাইন্ড অফ ওইরকমই, মানে মানে এটা এটা ফিল করা আসলে ইজিয়ার, যে ধরো মানে একটা প্যারেনথেসিস স্টেবল কখন, যদি এমন হইতো যে ধরো তাহলে কিন্তু হইতো না, তাহলে কিন্তু এটা 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 কিন্তু ভালো ভালো সিচুয়েশন না। তার মানে এই প্যারেনথেসিসটা আসলে তার কোনো লেফট প্যারেনথেসিস, মানে তার কোনো লেফট প্যারেনথেসিস নাই, তার লেফটেরটা তার রাইটে চলে গেছে, এটা তো ভালো না। তো মানে এমন কতগুলো ভালো প্যারেনথেসিসের এরকম সিকোয়েন্স আছে, সেটার সংখ্যাও ক্যাটালান নাম্বার এই সেম। আবার ধরো নাম্বার অফ ট্রিজ, রাইট প্যারেনথেসিস গুলাকে আমরা এই গ্রাফটার মধ্যে আপ হিসাবে ধরতে পারি না? তাইলে তো ওই যে আপ কখনো মানে ইসের চেয়ে বেশি হয়ে যাবে। হ্যাঁ, এইটা এটা দেখা অনেক ইজি, যে আপ রাইটের ব্যাপারটা। কিন্তু আরেকটা আছে যে 1 আর 2 ইকুইভ্যালেন্ট, এটা বোঝা সহজ, কিন্তু মানে এটা যে কাটালান নাম্বার এটা কেমনে বুঝবো? হ্যাঁ, এটা আমরা প্রমাণ করবো এখন। কাটালান নাম্বারের ইনটিউশনটা একটু বলবেন, মানে বোঝাচ্ছে আমি তো আসলে এখনো কিছু বলিনি, আমি জাস্ট বলতেছি যে আর কি এই জিনিসটা কত জায়গায় আসে সেটা দেখানোটা জাস্ট আর কি। তারপর ধরো নাম্বার অফ ট্রিজ উইথ n+1 ভার্টিসেস, এইটা মানে হচ্ছে যে ধরো যেমন চারটা চারটা নোড, চারটা ভার্টেক্স ওয়ালা ট্রি আছে হচ্ছে এই কয়টা, তো এইটাও একটা কাটালান নাম্বার। তো সবকিছুর সাথে একটা বাইজেশন আছে, তো আমরা এইখান থেকে এইখানে বাইজেশন একটা ক্রিয়েট করতে পারবো। আর তারপর এইখানে আমরা প্রথমে কাউন্ট করব যে এখানে টোটাল পাথের সংখ্যা হচ্ছে এত। একটা ট্রি বলতে কি ডিফাইন করছেন আমি বুঝি নাই। আচ্ছা, ট্রি হচ্ছে যে মানে এগুলো হচ্ছে রুটেড ট্রি। ও আচ্ছা, তোমরা গ্রাফ থিওরি জানো না রে অনেকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এই জিনিসটা মনে হয় প্রোগ্রামিং কন্টেস্টে খুব কমন আসে। আমি ব্র্যাকেটেডটা পাইছি প্রোগ্রামিং এ, এটাও মনে হয় খুব কমন আসে, এই যে নুডেডটা। হ্যাঁ, রুটেড ট্রি মানে হচ্ছে একটা রুট মানে এখানে প্রথমে একটা রুট, এটাও এগুলো হচ্ছে রুট। আচ্ছা, আমরা ট্রি যেহেতু জানো না তাই আর কি
ওর জাস্ট একটা লিখে রাখলাম, পরে তোমরা গ্রাফ থিওরি ক্লাসে আরো ভালো করে বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা, সবগুলার সোর্স মেবি একটাই আছে। হ্যাঁ, মানে কাটালার নাম্বার এটা মনে প্রোগ্রামিং অনেক বেশি ইউজ হয়, তাই তো? কম্বিনেটরিক্সই মনে হয় অনেক বেশি কম্বির use হয়। প্রবলেম যদি কাটালানে মানে কনভার্ট করা যায়, বাইজেকশন দেখানো যায়, তাইলে আর কি লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে এই টাইপের অনেক টাইপের জিনিসপাতি জানা থাকলে সুবিধা কি, ধরো তোমার প্রবলেম, ধরো কোন একটা এই টাইপের, ধরো তোমাকে রুটের ট্রি নিয়ে একটা প্রবলেম দিল, তখন তুমি জানো যে রুটের ট্রি এর সংখ্যা হচ্ছে কাটালার নাম্বার। তো ওইখান থেকে তুমি জানো যে এই রুটের ট্রি এর সাথে এই টাইপের প্যারেন্থেসিসের একটা সম্পর্ক আছে, এই টাইপের একটা পাথের একটা সম্পর্ক আছে। তো ধরো তুমি প্রবলেমে সুইচ করতে পারবা আর কি, ধরো এই ট্রি এর কন্ডিশনটাকে বাদ দিয়ে তুমি ধরো এই জাস্ট পাথ নিয়ে চিন্তা করতে পারো। তো এরকম তোমার ধরো আর্সেনালে জিনিসপাতি থাকলে তোমার আরো সুবিধা হয় আর কি। তুমি ধরো পরে ফাইট করার সময়, প্রবলেমের আগে ফাইট করার সময় অনেক কিছু নিয়ে ঝামেলা করতে পারো। আচ্ছা, তো আমরা এইটা প্রমাণ করবো এখন যে এই নাম্বার অফ পাথের সংখ্যা হচ্ছে 1/n+1 2n choose n। ওকে, এইটার বাইজেকশনটা আসলে খুবই ইন্টারেস্টিং। মানে প্রথমে আমি যখন কাটার নাম্বার প্রমাণটা করছিলাম, তখন আমি প্যারান্থেসিস দিয়ে প্রমাণটা করছিলাম। তো ওইখানে প্রুফটা বোঝা আমার জন্য অনেক কষ্টকর হয়েছিল, কিন্তু এই গ্রিডের প্রবলেমটা আসলে অনেক ইজি এটা বোঝা। আচ্ছা, তো ধর আমি এটা ফার্স্ট একটা গ্রিড আঁকি ছোটখাটো। তো এখানে ধরো আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা এখন, আচ্ছা প্রবলেমটা যেটা বলে যে আমরা এইখান থেকে শুরু করব, একেবারে লোয়ার লেফট থেকে শুরু করব আর আপার রাইটে যাব। আমরা যাওয়ার সময় এর এই আগের মতোই মুভ গুলো, যে রাইট আর আপে যাব, কিন্তু কখনো এই ব্লু লাইনটাকে ক্রস করতে পারবো না, ঠিক আছে? সো মানে এমন করতে পারবো না যে ধরো এখানে গেলাম, গিয়ে তারপর এখানে যায়, তারপর এখানে ফেরত আসলাম। এটা তো স্কয়ার একটা না? হ্যাঁ, এটা একটা স্কয়ার, এন এন এন, ঠিক আছে? সো এমন কতগুলো পাথ আছে এটা আমাদের কাউন্ট করতে হবে। আচ্ছা, আমরা এর আগে থেকে জানি যে নাম্বার অফ টোটাল পাথস সমান কত? 2n choose n না? মনে করো একটু আগে আমরা এটা করলাম একেবারে শুরুতেই ক্লাসের। হ্যাঁ, আচ্ছা, n+n choose n। হ্যাঁ, n+n choose n। আচ্ছা, এটা হয় কেমনে ভাই? হ্যাঁ, বেসিক কাউন্টিং দিয়ে করা যায় তো। বেসিক কাউন্টিং দিয়ে হ্যাঁ, মানে 2n দেওয়াতে মানে ঝামেলা হয়ে যাচ্ছে, মানে n+m কে মানে m এর জায়গায় n বসাই দিয়েছেন, এটা বললে মনে হচ্ছে সুবিধা হবে অনেকে। আচ্ছা, হ্যাঁ, তো মানে এখানে m = n আর কি। সো m+n choose m। মানে অ্যালার্ম এখন কেন বাজতেছে? ওয়েট, আমি কি উদাহরণ দিচ্ছিলাম? আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, আমি হচ্ছে একেবারে ঠিক 10:03 আগে উঠছি, এই জন্য অনেক তাড়াহুড়া করে লিখ দিছি একেবারে 10টার সময়। আমার অ্যালার্ম দিতে মনে হয় ভুল করছিলাম আমি। ভাই কি আচ্ছা ঘড়ি ভাইয়া, চালান মোবাইলে? পার্টিসিপেন্টদের মধ্যে অনেকে মনে হয় নিজের নাম ইউজ করতেছে না। মানে ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, নিউটন দা গাধা এন্ড দ্য অ্যাপল, স্পাইক দা ডগ, মেসি দা ফুটবলার। আচ্ছা, পড়ো, সমস্যা নাই আই গেস। মানে হ্যাঁ, ওকে। সো এখানে
টোটাল পাথের সংখ্যা হচ্ছে, আচ্ছা সো মানে আমরা জানি যে টোটাল পাথের সংখ্যা হচ্ছে 2n চুজ n, হ্যাঁ। আর তাহলে এখন আমরা হচ্ছে একটা, এগুলোকে ধরো গুড পাথ বলি, যে পাথ গুলো হচ্ছে এই ব্লু লাইনটার নিচে থাকে, এগুলো হচ্ছে গুড পাথ। that don't cross the line, এটা হচ্ছে গুড পাথ। আর ব্যাড পাথ হচ্ছে যারা দুষ্ট, তারা হচ্ছে লাইন ক্রস করে চলে যায়। সো এটা সবসময় মানে তোমরা কাউন্টিং এটা অনেক দেখছো না, যে ধরো আমরা সবসময় গুড জিনিসগুলো কাউন্ট করার থেকে মাঝে মাঝে হচ্ছে ব্যাড জিনিসগুলোকে কাউন্ট করা ইজিয়ার, তাই না? হ্যাঁ এটাও তো বাইজেকশন। হ্যাঁ, এটাও কাইন্ড অফ বাইজেকশন না, মানে হচ্ছে এটা জাস্ট এক্সক্লুশন আর কি। So আমরা টোটাল থেকে গুড জিনিসটা বাদ দিলে ব্যাড থাকে, ব্যাড হয়, এটাই। মানে আগে যদি আপ চলে আসে তাহলে সবগুলাই ব্যাড হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, কিন্তু মানে ব্যাড তো পরেও হতে পারে, যেমন এই কেসে এরকম গিয়ে তারপর এইখানে গিয়ে ধরো ব্যাড হইলো, এখানে আবার গুড হয়ে গেল, মানে তো ওই কারণে এটা একটু ঝামেলা, যে মানে তো আমি যেটা করব, আমি এখনো সরাসরি সলিউশনে চলে যাব, কারণ মানে তোমাদেরকে চিন্তা করার টাইম দেওয়ার মতো আসলে টাইম হাতে নাই আমাদের। মানে যদি অফলাইন ক্যাম্প হইতো তাহলে আসলে অনেক ভালো হইতো, এই কারণে যে মানে ধরো অনেক টাইম থাকে হাতে, যেমন এখন 1.5 ঘন্টা হয়ে গেছে, আর কি দেখাইলাম, একটু 3টা প্রবলেম দেখাইলাম, তাতে 1.5 ঘন্টা হয়ে গেল। এইটা মানে যে ট্রিকটা আছে সেটা মানে ক্যাম্পের মধ্যে মাথায় আসার চান্স কতখানি? মাথায় আসার চান্স নাই, বাট তারপরেও মানে বেশিক্ষণ চিন্তা দিলে হয়তো কারণ মাথায় আসতে পারে আর কি, কারণ এটা আসলে অনেক কঠিন, মাথায় চলে আসে। মানে মানে এই যে এই ক্লাসিক্যাল যে প্রবলেম গুলো, এই ক্লাসিক্যাল প্রবলেম গুলো আসলে সলভ করা কঠিন, কারণ এগুলো হচ্ছে একেবারে ফাউন্ডেশনাল প্রবলেম। তো তো মানে এগুলোর আইডিয়া গুলো অনেক ইঞ্জিনিয়াস, হয়তো অনেকে পারে, হয়তো অনেকে পেরে যাবা, বাট মানে মেজরিটিরই এগুলো প্রথমবার দেখাতেই পারার কথা না আসলে, মানে জাস্ট প্রবলেম আইডিয়া যদি না থাকে আগে থেকে। তো ধরো আমি একটা ব্যাড পাথ নেই, আমি হচ্ছে নাম্বার অফ ব্যাড পাথ কাউন্ট করব, ঠিক আছে? নাম্বার অফ ব্যাড পাথ সমান হচ্ছে গিয়ে 2n, সো নাম্বার অফ গুড পাথের সংখ্যা সমান হচ্ছে, কোন সাবস্ট্রিং এ যদি আপ বেশি থাকে হচ্ছে রাইটের চেয়ে, তাইলে তো ওইটা ব্যাড ব্যাড। হ্যাঁ, কিন্তু ওইটার জন্য তো তোমাকে আবার প্যারেনথেসিস প্রবলেমে চলে যেতে হবে, মানে যদি প্রবলেম তো পরপর মানে পরপর হচ্ছে 1টা 2টা 3টা কিংবা 4টা আপ থাকে মানে পরপর, তখনই ভাই সেটা হচ্ছে ব্যাড পাথ হয়ে যাবে। না, যেমন ধরো এরকম তো হতে পারে ব্যাড পাথ, যে আর আর ইউ ইউ আর ইউ আর, আমি বলছি পরপর আপগুলো পরপর থাকতে হবে না মানে আপগুলো পরপর থাকতে হবে, আপগুলো যেমন এই কেসে তো আপগুলো জাস্ট মানে 2টা আপ পরপর আছে। ও আচ্ছা, এটা তো ঠিক। তাও তো এটা একটা ব্যাড। আচ্ছা, সো এই কেসে অনেক সুন্দর একটা জিনিস করা হয়। তো যেমন ধরো আমরা যখন ওকে একটা মানে ব্যাড ই নেই, ঠিক আছে, কোন কালার দিব, এই কালার ধরো একটা ব্যাড পাথ নেই, যেটা ধরো এইখানে ক্রস করে আবার এইখানে ক্রস ব্যাক করে চলে আসে। তো যে কোনো একটা ব্যাড পাথ নিলে প্যারেন্থেসিস ক্যাটালগ নাম্বার দিয়ে কেমনে করে, আচ্ছা ওটা দেখাচ্ছি। ও মানে এটা তোমার এক্সারসাইজের মতো রাখতে পারো, যে আর কি প্যারেন্থেসিস প্রবলেম থেকে এই প্যারেন্থেসিস প্রবলেমটাকে এইখানে ট্রান্সলেট করবা, ওটা হচ্ছে সব নোটের ভিতরে পাবা, ঠিক আছে? মানে ইউপেজ হাওয়ার যে নোটটা আছে, সেই নোটটার ভিতরে এগুলো সব আছে। আমি নোটটা থেকেই করাচ্ছি, আমি নোটটা দিয়ে দিব তোমাদেরকে একটু পরে। আচ্ছা, সো এখন ধরো এই জায়গাটায় ইন্টারসেক্ট করছে না, এই ব্লু ক্রস করছে লাইনটাকে, ব্লু লাইনটাকে। তো আমরা যেটা করব, ভাই ইন্টারসেকশন তো এর আগেও করছিল, ওই যে মানে টাচ করছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সরি, হ্যাঁ এই জন্য ঝামেলা। তো আমরা
এইখানে করব না, আমরা হচ্ছে একটা জিনিস দেখো, যে যখন কোনো একটা ব্যাড লাইন এই ব্লু লাইনকে ক্রস করে, তাহলে কিন্তু সে এই রেড লাইনটাকে কোনো না কোনো একটা জায়গায় ক্রস করবে, মানে টাচ করবে। টাচ করবে আর কি অ্যাটলিস্ট, তাই না? ধরো যেখানে এইখান থেকে যখন ক্রস করা মানে হচ্ছে যে উপরে চলে যাওয়া, আর উপরে চলে গেলে তখনই তো রেড লাইনে ক্রস করবে। রেড লাইনে করতে পারে, ইন্টারসেক্টও করতে পারে, মানে হ্যাঁ ইন্টারসেক্টই করবে আসলে, বেসিক্যালি টাচ না, মানে টাচ মানে তো ইন্টারসেক্ট আর কি। হ্যাঁ, বা উপরে উঠে যেতে পারে ইন্টারসেক্ট করে, তাও মানে ওই একই কথাই, যে ওটার সংস্পর্শে আসলে ব্যাড হয়ে যাবে সোজা কথা। হ্যাঁ, মানে এইটা লাল পয়েন্টের সংস্পর্শে কোনো যদি সেগমেন্ট আসে তাহলে সে ব্যাড। তো এবার যেটা করব, আমরা হচ্ছে প্রত্যেকটা ব্যাড পাথকে আমরা হচ্ছে লাল লাল লাইনটার সাপেক্ষে রিফ্লেক্ট করে দিই। এইটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স আইডিয়া। যেমন এইখানে আমরা লাল লাইনের সাপেক্ষে যদি রিফ্লেক্ট করতাম, তাহলে আচ্ছা একটু অন্য কালার নেই, একই কালার থেকে একটু বোল্ড হয়ে গেছে। ভাই বুঝলাম না, আপনি কি একটা পয়েন্টকে বলতেছেন যে একটা পয়েন্ট একটা ব্যাড পাথকে রিপ্রেজেন্ট করবে? না, এটা দেখতে পারবা এখন। সেটাই তো, মানে নাহলে তো দুইটা রাইট আগে নিয়ে তারপর তিনটা আপ নিলেও তো ওই জায়গায় ইন্টারসেক্ট করতো। আমরা আসলে ব্যাড পাথকে একটা অন্য টাইপের পাথে কনভার্ট করতেছি, যে পাথটা কাউন্ট করা ইজিয়ার। এইদিকে দেখো, আমরা হচ্ছে যদি এই সাইড এটাকে যদি আর একবার এক্সটেন্ড করতাম, আর এখন তো আমরা যেটা করছি, আমরা হচ্ছে যে রেড পাথের এই একটা ব্যাড পাথের যে অংশটাতে প্রথম যে অংশে এই রেড পাথকে ক্রস করছে, তার ঠিক আগের অংশটুককে আমরা রেড লাইনের উপর রিফ্লেক্ট করে দিছি। ঠিক আছে? তো ধরো হয়তো হয়তো মাল্টিপল জায়গায় ক্রস করতে পারতো, তো সেটা আমি একটা আর কিছু এক্সাম্পল দেখাই কিভাবে রিফ্লেক্টটা করতেছি। তো এখানে রেড লাইনটা হবে এইটা, আর ধরো ব্লু লাইনটা হচ্ছে এটা, আর একটা ব্যাড পাথ ধরো এরকম দিয়ে ধর মাল্টিপল বার হচ্ছে রেড লাইনকে ক্রস করতেছে। তো এখানে একবার, এখানে একবার। আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রথম যে ক্রসটা করবে একেবারে সবার প্রথমে, মানে প্রথম মানে কি, আমরা হচ্ছে পাথটা তো এখান থেকে শুরু করছি, তো এইখানে মানে ট্রাভেল করতে করতে আমরা প্রথমবার যখন রেড লাইনে ক্রস করব, সেই জায়গাটাতে আমরা হচ্ছে এই পাথটাকে রিফ্লেক্ট করে দিব, এরকম আছে। সো এবার বাইজেকশনটা আমি ডিক্লেয়ার করি, যে বাইজেকশন বিটুইন bad paths and paths in a n-1 times n+1 grid. তো এখানে দেখো, এই যে নতুন যে গ্রিডটা হইলো, এই গ্রিডে যতগুলো আমরা একটা বাইজেকশন দেখাবো, যাতে হচ্ছে ব্যাড পাথ গুলো আর এই নতুন যে এই গ্রিডের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যতগুলো পাথ আছে, সেই সবগুলো পাথের সংখ্যা। বুঝি নাই কি, বুঝি নাই ভাই কিসে বাইজেকশন দেখাবো। হ্যাঁ, আটকে গেছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? অনেক, হ্যাঁ, মানে কিছুক্ষণ শোনা যাচ্ছে না। ভাই আপনি আবার বলেন যে কিসের বাইজেকশনটা দেখাবো, যে n-1। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। আচ্ছা, সো বাইজেকশনটা হচ্ছে যে আমরা ব্যাড পাথের মধ্যে এবং নতুন এই পাথস ইন আ n-1 টাইমস n+1 গ্রিড,
n-1 প্লাস n-1 টাইমস n+1 গ্রিডের মধ্যে পাথ হচ্ছে ওই যে প্রথমবারের মতো যে আমরা এই গ্রিডটার ভিতরে আমরা হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা পাথ, যতগুলো পাথ আছে সেই সবগুলো পাথ থেকে মানে ব্যাড পাথে একটা কনভার্ট করব। এটা কি বাইজেকশন হইলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, রিফ্লেকশনটা অনেক কি আইডিয়া। কিন্তু মানে এটা বুঝলেন কেমনে? আমার এটা তো মানে এত সহজে করার কথা না, মানে আইডিয়াটা বলার পরও ক্যাচ করতে টাইম লাগে, তো মানে এটা আইডিয়াটা একবারে আসাটা তো মানে আইডিয়াটা আসলে অনেক জায়গায় আগে আসছে। হ্যাঁ, মানে আমি জানি না প্রথম কে প্রমাণ করছে, বাট আই গেস এটা বেশ খানিকটা টাইম লাগছে এটা প্রমাণ করতে মানুষের। কিন্তু মানে আইডিয়াটা একবার যখন চলে আসে তখন বাকি সবগুলো প্রবলেমের আইডিয়া সেম চলে আসে। ভাই একটু আবার বলবেন? হ্যাঁ, আমি বলবো, বাট তোমরা একটু 2 মিনিট চিন্তা করো। 2 মিনিট চিন্তা করো এই পুরো জিনিসটা। মানে এটা বুঝছো যে মানে বাইজেকশনটা কিসের ভিতরে? আচ্ছা ভাই, n-1 ইন্টু n+1 নিলে কি করে হয়ে যাচ্ছে এটা? মানে আরো বড়টা যদি রিফ্লেক্ট করি তাহলে কি এটার ভিতরে পড়বে? হ্যাঁ, যেমন এইখানে দেখো, এখানে কিন্তু n-1 এর ভিতরেই পড়ছে। n-1 টাইমস n+1 এর ভিতরে 3 গুণ 5 এর ভিতরে পড়ছে। একটু চিন্তা করো, আমি একটু 2 মিনিট রেস্ট নেই। মানে সবাই মেক শিওর করো যে এই জিনিসটা বুঝছো কিনা, বাইজেকশন কিসের ভিতরে। আমি এখনো প্রমাণ করিনি, আমি প্রমাণ দেখাবো। ভাই আমি আইডিয়াটা পুরোপুরি বুঝছি নাকি একটু কনফার্ম করবেন? হ্যাঁ বলো। আমি হচ্ছে কি ওই যে অরেঞ্জ স্টার্টিং পয়েন্টটা মানে রিফ্লেক্টেড স্টার্টিং পয়েন্টটা থেকে যদি মানে এন্ডিং পয়েন্টে যাই, তাহলে আমার কখনো না কখনো রেড লাইনটাকে ক্রস করা লাগবেই। হ্যাঁ, তো তার মানে হচ্ছে গিয়ে এইখান থেকে যে কোনো প্যাথই একটা মানে ব্যাড প্যাথের রিফ্লেকশন হবে। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে গিয়ে বাইজেকশনটা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটা বলি, আমারটা দেখেন তো ঠিক আছে কি? যেটা আসবে সেটাকে কি 2 দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে কেন গুণ দিতে হবে? ওই যে আপনি হাফ নিয়ে কাজ করতেছেন যে। সরি আমি ভাইয়া একটা মানে আমি বলি, মানে দেখেন তো আমার আইডিয়াটা ঠিক আছে কি? মানে n-1 আর n+1 গ্রিডের যতগুলা পাথ আছে তাদের সবার সাথে মানে মেইন গ্রিডের হচ্ছে আগে হচ্ছে রিফ্লেকশন দেখানো যায়। তার মানে প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল গ্রিডে আছে। আর এই গ্রিডে যতগুলা হচ্ছে লাইন ওই কোণায় যায়, একদম ডানের উপরে রাইট কর্নারে যায়, ততগুলাই ভাই হচ্ছে মানে রেড পয়েন্টকে ইন্টারসেক্ট করে। সো মানে আমরা ওগুলাকে ধরবো। রিফ্লেক্ট করলে আবার রিফ্লেক্ট ব্যাক করে দিলে আর একটা ব্যাড পাথ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমি একটু এক্সপ্লেইন করতেছি। ওকে, সো ফার্স্টে আমরা হচ্ছে সবাই আই গেস কিসের ভিতরে বাইজেকশন হচ্ছে সেটা বুঝতে পারছো, রাইট? মানে ব্যাড পাথ কোনগুলো আর হচ্ছে পাথ ইন n-1 টাইমস n+1 গ্রিড, এগুলো এটা কোনগুলো সেটা তো আই গেস বুঝতেছো। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ভাই সবসময় কি n-1 n+1 গ্রিডই হবে? এটা কি ফিক্সড না? এই আইডিয়াটার জন্য হবে। আচ্ছা, আমি বলি এটা কেন কাজ করবে। সো ফার্স্টে আমরা প্রমাণ করব যে একটা ব্যাড পাথকে একটা সবসময় n-1 টাইমস n+1 গ্রিডের পাথে পরিণত করা যায়। সো একটা ব্যাড পাথ মানে কি? একটা ব্যাড পাথ হচ্ছে যে পাথটা লাল অংশের এখানে চলে আসছে, তাই না? এখন লাল অংশগুলোতে দেখো এই বরাবর যতগুলো আছে, লাল অংশ যখন গেছে তখন মানে এই উইথ বরাবর লেন্থ যদি এক্স হয়, তাহলে ওই অংশটুকের এই যে এখানে যে এই অংশটা, যে অংশটা হচ্ছে লালটাকে ক্রস করছে, মানে প্রথম যে অংশটা যেটাকে আমরা রিফ্লেক্ট করব, সেই অংশে উইথ হচ্ছে এক্স যদি হয় তাহলে হাইট হচ্ছে x+1 হবে। এটা চিন্তা করো তো,
কারণ এই যখন এই ব্লুর অংশটাকে যখন ছেদ করছে, হ্যাঁ আচ্ছা মানে এটা এটা আমি সেকেন্ডটা নিছি, বাট ফার্স্টটা নিতে হবে, সরি। ধরো এই অংশটা হচ্ছে যদি এক্স হয় তাহলে এই অংশটা হবে x+1, কারণ যখন ব্লু অংশটাকে ছেদ করছে তখন এইটা আর এটার দৈর্ঘ্য সেম, তাই না? ধরো এরকম যেভাবেই আসুক না কেন, উইথ যত হাইট তত, এই পর্যন্ত। কিন্তু এরপর যখন এই ব্লু অংশটাকে যখন ক্রস করে উপরে উঠে গেল তখনই হাইট 1 বেড়ে গেল কিন্তু উইথ বাড়লো না আর এই পাথের। তো এরপর যখন আমরা এই জিনিসটাকে রিফ্লেক্ট করছি, যখন আমরা এটাকে লাল অক্ষ বরাবর রিফ্লেক্ট করছি, তখন এই x+1 এর যে উইথটা সেটা নিচে চলে আসছে, যেটা হাইটটা নিচে ছিল, আর আর উইথটা সেটা হচ্ছে হাইটে চলে গেল। তার মানে এই পাথের হাইট, যে টোটাল যে ব্যাট পাথটা ছিল, সেই ব্যাট পাথের হাইট 1 কমলো আর উইথ 1 বাড়লো। কেউ কি বুঝছো? না বুঝি নাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা কোশ্চেন করুন। আমি ভাইয়া রিফ্লেকশনটা যদি লম্ব বরাবর করাতাম তাহলে কি আমার এটা হইতো? না, হইতো না। কারণ এই জায়গাটা দরকার যে এক্স আর x+1 কেন আসছে। আচ্ছা আমি আরেকবার দেখাই। বেসিক আইডিয়াটা হচ্ছে যে নীল লাইনের পিছনের দিকে যে x²/2 একটা এরিয়া আছে, ওইটাকে আমরা লাল লাইনের উপর নিয়ে বসাই দিছি। হ্যালো আরেকবার বলো তো। হ্যালো, শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, মানে নীল লাইনের পাশে x²/2 মানে যেটা আমরা কাউন্ট করতেছি ওইটাকে কেটে আমরা লাল লাইনের পাশে বসাই দিচ্ছি, এইটাই তো আইডিয়া। হ্যাঁ আমরা আমরা এই অংশটাকে হচ্ছে গিয়ে উল্টায় এরকম রিফ্লেক্ট করে দিয়েছি আর কি, এই বরাবর। হ্যাঁ মানে হ্যাঁ, ওই তো ওইরকম। আচ্ছা ভাই, রিফ্লেকশনের আইডিয়াটা যদি আগে থেকে জানা থাকে তো লাল লাইনের আইডিয়াটা মোটামুটি অবভিয়াস, কারণ আমাদের হালকা অ্যাসিমেট্রি আনতে হবে যাতে হচ্ছে গিয়ে ওই জিনিসটা ক্রস করে। হ্যাঁ আচ্ছা, সো এখানে দেখো আমরা হচ্ছে ব্যাট পাথটা ধরো এরকম করে প্রথম এই অংশে ক্রস করলো, ঠিক আছে? আমি এটা একটু মোটা করে ট্রাই করি, যদি আমি একটু সিলেক্ট করতে পারি। আরে একটু কাম করার জন্য। ওকে, এবার ধরো রেড পাথটাকে এই অংশে ক্রস করছে, সো আমরা এখন রিফ্লেক্ট যখন করব তখন আমরা হচ্ছে এরকম ভাবে রিফ্লেক্ট করব। তাই না? ওকে, সো এবার দেখো এই ব্লু লাইনটা যতটুকু অংশ রিফ্লেক্ট করলাম, এই যে এই অংশটা, যে এই অংশটা, এখন এই অংশ যতটুকু রিফ্লেক্ট করলাম, এই অংশটাতে ব্লু লাইনের হাইট কত ছিল? ব্লু লাইন সরি পিঙ্কের হাইট হচ্ছে 1 2 3, হাইট হচ্ছে 4, তাই না? আর পিঙ্কের উইডথ হচ্ছে 3। সো এটা তুমি সবসময় দেখতে পারবা যে ধরো যখন এই রেড লাইনকে যেখানে ক্রস করে প্রথম, সেইখানে সবসময় হাইট হচ্ছে উইডথের থেকে 1 বেশি হয়। y = x+1 লাইন এটা। হ্যাঁ, এটা হচ্ছে y = x+1 লাইন। মানে এটা কি y = x+1 লাইন মানে? গ্রাফ হিসাবে কল্পনা করো। কল্পনা করো এই বরাবর হচ্ছে 1, মানে এই বরাবর হচ্ছে পজিটিভ, এই বরাবর পজিটিভ। সো এই লাইনটা হচ্ছে y = x+1। সো হাইট হচ্ছে এখানে উইডথের থেকে 1 বেশি। তো যখন আমরা এটাকে রিফ্লেক্ট করতেছি তখন উইডথ হচ্ছে আগে ধরো এখানে উইডথ ছিল x আর এখানে হাইট ছিল x+1, আর এখন হচ্ছে উইডথ হবে x+1 আর হাইট হচ্ছে x। তার মানে কি হাইট থেকে আমাদের 1 কমলো, তাই না?
সো এখানে n-1 হয়ে গেল এই অংশটাতে। তো টোটাল ব্যাট পাথটার হাইট হচ্ছে n-1 আর উইডথ হচ্ছে n+1 এখন। হ্যাঁ বুঝছো না? সো একটা ব্যাট পাথকে একটা হচ্ছে পাথ ইন n-1 টাইমস n+1 গ্রিডে রূপান্তর করে ফেলা যায়। এটা বুঝছো? সো ফরওয়ার্ড ডিরেকশন, বাই ডিরেকশনে হচ্ছে কি আমরা দুই ডিরেকশন করতে হবে আর কি, কাইন্ড অফ এরকম আইডিয়া যে ব্যাট পাথ থেকে এই একটা এই পাথে একটা গ্রিডের পাথে রূপান্তর করতে হবে, আর একটা হচ্ছে গ্রিডের পাথকে একটা ব্যাট পাথে রূপান্তর করে দেখাতে হবে। তো তুমি যদি এই দুটো জিনিস দেখাই দিতে পারো তাহলে তোমার কাজ শেষ। কাইন্ড অফ অ্যালগরিদম দিয়ে চিন্তা কর, মানে এটা হচ্ছে আরেকটা ওয়ে চিন্তা করা, যে ধরো আচ্ছা অ্যালগরিদমিক অ্যাপ্রোচ। এটা হচ্ছে give a construction from x to y, তারপর আরেকটা, এটা হচ্ছে একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে give a construction from y to x, তাহলে তুমি একটা বাইজেকশন পেয়ে যাবে। তো কাইন্ড অফ এরকম। সো তুমি যদি একটা প্রথমে একটা কনস্ট্রাকশন দেখাইলাম যে একটা ব্যাট পাথ থেকে একটা হচ্ছে এরকম গ্রিডের পাথে কনস্ট্রাকশন, এটা হচ্ছে জাস্ট রিফ্লেক্ট করলে তারপর আমাদের দেখাতে হলো যে নতুন যে পাথটা হইলো সেই পাথটার উইডথ হচ্ছে n+1 আর হাইট হচ্ছে n-1। আর এবার আমরা প্রমাণ করব যে একটা উল্টাটা, যে একটা n-1 এর দিকে। তো ধরো ধরো এইখান থেকেই 4/6 এর জন্য দেখাই, 1 2 3 4 5 6 আর 4, 1 2 3 4। ওকে, সো এইখানে হচ্ছে আমাদের ওই লাইনটা ছিল, রেড লাইনটা ছিল এরকম। এবার আমরা হচ্ছে এইখান থেকে ধরো এই মাথা থেকে ধরো একটা লাইন, যে কোনো একটা পাথ নেই। সো এই পাথটা প্রথম যে বার এক্স অক্ষ মানে এই রেড লাইনকে যখন ক্রস করবে, এটা তো একটা কোনো না কোনো একটা জায়গায় ক্রস করতেই হবে, তাই না? কারণ এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে সেপারেট করতেছে এই রেড লাইনটা, তাই কোনো না কোনো একটা জায়গায় ক্রস করবে। সো যেখানে ক্রস করবে সেখানে জাস্ট আমরা আবার আগের মতো রিফ্লেক্ট করে দিব, রিফ্লেক্ট করে দিলে এরকম আসবে। তো তুমি আবার তারপরে সেই মধ্যে দেখাতে পারবা যে রিফ্লেক্ট করলে এখন হচ্ছে সে একটা ব্যাট পাথ হয়ে গেছে, কারণ সে হচ্ছে রেড লাইনকে টাচ করতেছে এবং তার উইডথ আর হাইট দুইটাই এর। ঠিক আছে? ভাই উইথ আর হাইট হচ্ছে x আর x+1 n কেন হ্যাঁ, হবে? ওটা এখন উল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, এখন আমরা প্যারেনথেসিস প্রবলেমটা জাস্ট এইটা দিয়ে বাইজেকশন দেখা করে ফেলবো নাকি মানে ওটা আবার ইন্ডিপেন্ডেন্টলি করা আর লাগবে? ওটা আবার আলাদা করা লাগবে না, তুমি তো আচ্ছা। সো বাইজেকশনের মেইন আইডিয়াটাই হচ্ছে যে আমরা একটা ইজিয়ার টু কাউন্ট অথবা হচ্ছে যে প্রবলেমটা অলরেডি সলভ করা এমন একটা প্রবলেমে বাইজেকশন দেখানো। সো তোমরা কি এনপি হার্ট প্রবলেমের নাম শুনছো? পি পি ভার্সেস পি ইকুয়াল টু এনপি, এরকম একটা কনজেকচারের নাম শুনছি। সো আনসলভড প্রবলেম আসলে এরকমই, যে ধরো আমাদের অনেক টাইপের প্রবলেম আছে, তো আমরা চাই যে আসলে সব টাইপের প্রবলেমকে একটা সুন্দর মানে আচ্ছা ঠিক, এটা না ভুল বলছি। পি ভার্সেস এনপি যে কনফ্লিক্ট জিনিসটা, সেটা হচ্ছে যে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো পলিনোমিয়াল টাইমে সলভ করা যায়, কিছু কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় না। সো আমরা আসলে সব টাইপের প্রবলেমকে ওই প্রবলেমের ভিতরে ক্যাটাগরাইজ করি, কিন্তু ওখানে হচ্ছে একটা বাইজেকশনের জিনিস আছে যে আমরা যে প্রবলেমগুলো অলরেডি সলভ করে ফেলছি, যে প্রবলেমগুলো আনসলভ, সেই আনসলভ প্রবলেমকে যদি আমি একটা সলভ প্রবলেমে বাইজেকশন করতে পারি, তাহলে কিন্তু আর আমাদের নতুন করে ওই প্রবলেমটাকে সলভ করতে হবে না, তাই না? কারণ একটা আনসলভ প্রবলেমকে বাইজেকশনের পি করা মানে হচ্ছে একটা সলভ প্রবলেমে বাইজেক্ট করা মানে হচ্ছে যে প্রবলেম সলভ হয়ে গেছে। তো এই কারণে আমরা অলরেডি এখন একটা মানে সলিউশন পাইছি এই ক্যাটাগরি নাম্বারের। আমরা যদি দেখাতে পারি যে এরকম নাম্বার অফ প্যারেন্থেসিস সমান ইকুয়াল টু নাম্বার অফ পাথ, তাহলেই আমাদের কাজ শেষ। আবার
এখানেও দেখাবো ট্রি থেকে দেখাবো যে নাম্বার অফ ট্রিজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্যারেন্থেসিস। 2 থেকে 1 এ বাইজেকশনটা তো সোজাই লাগতেছে আমার কাছে, কিন্তু 3টা আমি বুঝি নাই যে 3 থেকে 2 হ্যাঁ এটা তোমাদের এক্সারসাইজ, এটা ট্রাই করবা। 3টা একটু বুঝায় দেন যে প্রবলেমটা আসলে মানে একটা রুটেড ট্রি এর বৈশিষ্ট্যগুলো কিরকম হবে। আচ্ছা, রুটেড ট্রি এর বৈশিষ্ট্য, ওকে এটা হচ্ছে অ্যালগরিদমিক অ্যাপ্রোচ। আচ্ছা, রুটেড ট্রি এর বৈশিষ্ট্য হচ্ছে যে এভাবে চিন্তা করতে পারো যে একটা রুটেড ট্রি মানে হচ্ছে যে একটা ট্রি এর মাথা থাকবে, তারপর হচ্ছে সেখান থেকে এরকম জিনিসপাতি বের হবে, ঠিক আছে? সো আইডিয়াটা হচ্ছে যে ধরো এই ট্রিটাকে তো একটা প্যারেন্থেসিস, মানে ধরে নাও যে কাইন্ড অফ চিন্তা করো যে আমরা হচ্ছে ট্রিটাকে প্যারেন্থেসিসে রূপান্তর করবো, প্যারেন্থেসিসের একটা সিকোয়েন্সে, ঠিক আছে? সো আমরা যখন হ্যাঁ বলো। এর আগে তো প্যাটার্ন তো বের করলাম, কিন্তু ওইটাকে কাটালার নাম্বারে তো নিলেন না, ওটা দেখাবেন না? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা প্যাটার্ন বের করলাম তারপর। আচ্ছা ভাই মেবি হয়ে গেছে, আমি চিন্তা করতেছি যে এইটার ঠিক উপরের যে নোডটা এরকম নোডের সংখ্যা। আমি তোমার জন্য হচ্ছে কি জাস্ট একটা হিন্ট দিয়ে যাই, হ্যাঁ এখানে, তারপর আমি ওইটা প্রমাণ করে ক্লাস শেষ করে দেব। ধরো এরকম নোডের সংখ্যা চাইল্ড নোডের চেয়ে কম হবে, এইটা আমি বুঝতেছি। আচ্ছা ওইটা হয়তো হতে পারে, বাট এইটা চিন্তা করতে পারো। ট্রি এর বৈশিষ্ট্য কি এটা না, মানে যে কোনো নোডের জন্য তার প্যারেন্ট নোডের সংখ্যা চাইল্ড নোডের চেয়ে, প্যারেন্ট নোডের সংখ্যা একটা না হবে? না 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 ওইটা না। ট্রি এর ডেফিনিশন হচ্ছে যে এনটা নোড থাকবে, দেন তাদের মধ্যে যে কোনো পেয়ার যদি নাও তাদের মধ্যে একটা মানে ডিরেক্টেড এজ অথবা মানে একটা কানেক্টেড পাথ থাকবে সবাই, আর কোনো সাইকেল থাকবে না। হ্যাঁ কোনো সাইকেল থাকতে পারবে না, এটাই। আচ্ছা এইটা মানে এই জিনিসটা একটু চিন্তা করো। আমরা হচ্ছে একটা ধর ট্রি আছে, সেই ট্রি এর সাব ট্রি আছে, সেই সাব ট্রি গুলোকে প্যারেন্থেসিসে বানাবো, আর তারপর এরকম দুই পাশে প্যারেন্থেসিস দিয়ে দিব। দেখো যে এটা একটা প্যারেন্থেসিসের নাইস জিনিস চলে আসে। আচ্ছা সো এবার আমাদের বাকি কি লিখছেন এটা? বেগুন আছেন মনে হচ্ছে কয়টা। হ্যাঁ ধরে নাও বেগুনি, যাদের হিন্ট নেওয়ার কথা তারা এখান থেকে হিন্ট নিও। একটু মানে কি আছেন এটা একটু দেখান, মানে বুঝি নাই। এটা হচ্ছে সাব ট্রি আর কি, মানে সাব ট্রি গুলাকে আমি আর কি এইভাবে আর কি, এটা হচ্ছে আমার একটু পদ্ধতি। আচ্ছা হ্যাঁ, এখানে কি মানে এই বেগুন গুলাকে জাস্ট আপনি মানে একটা ফুল বেগুন হতে হলে একটা প্যারেন্থেসিস। হ্যাঁ বেগুনগুলোর ভিতরে বেগুনগুলো হচ্ছে সাব ট্রি, হ্যাঁ সাব ট্রি গুলোকে আমি প্যারেন্থেসিসে প্রকাশ করব ফার্স্টে, তারপর হচ্ছে ওই সাব মানে একটা সাব ট্রিকে দুই পাশে প্যারেন্থেসিস লাগাই দিলেই আমাদের নতুন আরেকটা প্যারেন্থেসিসের সিকোয়েন্স হবে। তো ওইটা আচ্ছা ভিতরে আবার মানে আবার যদি ব্র্যাকেট দেওয়া যায় তাহলে আবার মানে আবার নোট বের হবে, তাই তো? হ্যাঁ তো এইভাবে চিন্তা করতে পারো আর কি। আচ্ছা তো আমি এবার কাউন্টটা করে দেই। সো ব্যাট কাউন্টের নাম্বার অফ ব্যাট পাথস is equal to number of paths in n-1 times n+1 grid, তাই না? এটা আমরা প্রমাণ করে ফেলছি। সুতরাং এটা ইকুয়াল টু, এটা আমরা কাউন্ট আগেই করছি, সেটা হচ্ছে 2n মানে n-1 plus n+1 চুজ হচ্ছে n-1, তো এটা সমান হচ্ছে 2n চুজ n-1। আর সুতরাং নাম্বার অফ গুড পাথ হচ্ছে টোটাল পাথ থেকে এত বিয়োগ, টোটাল পাথ হচ্ছে 2n চুজ n মাইনাস 2n চুজ n-1। এটাকে তুমি একটু কাউন্ট করলেই দেখবা এটা সমান হচ্ছে 1/n+1 চুজ 2n। ঠিক আছে, তো মানে মেইন পার্টটা ছিল এই বাইজেকশনের আইডিয়াটা বের করা, তারপর জাস্ট কাউন্টিংটা একেবারে ট্রিভিয়াল। হ্যাঁ নিচেরটা একটু নিয়ে যাও, নিচেরটা একটু দেখতে পারিনি। আচ্ছা ভাইয়া ক্যাটালানের না একটা মানে আছে যে পলিগনকে ট্রায়াঙ্গুলেট করার ওয়ে। পলিগনকে ট্রায়াঙ্গুল, আচ্ছা পলিগনকে ট্রায়াঙ্গুল, হ্যাঁ ওইটার বাইজেকশনটা কি রকম? ওইটা
পলিগনের ট্রায়াঙ্গুলেশন থেকে তুমি ট্রিতে আসতে পারবা। পলিগন ট্রায়াঙ্গুলেশন থেকে তুমি ট্রিতে আসতে পারবা। সেই ট্রি থেকে তুমি প্যারেনথেসিস দিয়ে, প্যারেনথেসিস থেকে যদি তুমি পাথে যাও তাহলে একটা আচ্ছা পাথ অফ বাইজেকশন পাবা। মানে বাইজেকশন 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 এইভাবে করে করে সব জিনিস সেম। আচ্ছা ভাইয়া, হ্যাঁ একটা সিলি কোশ্চেন করি, মানে লেম কোশ্চেন। বলো তাহলে করো না লেম হইলে। ভাই মানে 2n c2 minus 2n cn minus 1 is equal to n plus 1 1 by n plus 1 c। এটা ক্যালকুলেশন বলতেছো? এটা ক্যালকুলেশন দেখাই দিই তাহলে। হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মাইনাস 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। 2 তারপরে ব্র্যাকেট দিয়ে n ফ্যাক্টোরিয়াল, সরি 2n ব্র্যাকেট দিয়ে তারপরে ফ্যাক্টোরিয়াল দিব না? এটা লেখাই ভালো, এটা লেখাই ভালো। তারপর এখানে এটা সমান হচ্ছে যে, না ভাই মানে 2n এইটাই ব্র্যাকেটের মধ্যে রাখবো না, মানে গুণটা আগে ফ্যাক্টোরিয়ালের, এটা বুঝাতে। সমস্যা নাই, মানে 2n ফ্যাক্টোরিয়াল পুরোটাকেই তো কমন নেওয়া যায়, যত কিছু কমন নিয়ে। না 2n ফ্যাক্টোরিয়াল কে কি আমরা বলতে পারি না, মানে এটা কি দেখে মনে হয় না যে 2 ইনটু n ফ্যাক্টোরিয়াল, তো দুইটা তো এক না? ও আচ্ছা, তো তুমি এটা বলতে চাচ্ছ যে মানে ওইটা আসলে ফ্যাক্টোরিয়ালের কাজ আগে না? ওটা আসলে কনটেক্সট বুঝে আসলে, যে মানে 2n ফ্যাক্টোরিয়াল সরাসরি লিখে ফেলা মানে এইখানে যেহেতু 2n টু দেন, আচ্ছা 2 ওকে। তো এরপর এখানে ভিতরে অঙ্ক করলে দেখবা যে n মাইনাস 1, তো এখানে আসবে হচ্ছে এই অংশে তোমাকে গুণ করতে হবে n প্লাস 1, তো n প্লাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস হচ্ছে এখানে n, নিচে হচ্ছে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা সমান হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল টাইমস হচ্ছে 1 বাই n ফ্যাক্টোরিয়াল টাইমস n প্লাস 1। তো এটাকে জাস্ট আলাদা করলে হচ্ছে 1 বাই n প্লাস 1 2n টু n। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এই নোটগুলো কোথায় দেয়? ক্লাসরুমে দেয় না? হ্যাঁ ভাই, ফাইল ডাম্পেই বেশি দেয়, সবাই ক্লাসরুম সবাই ইউজ করে না। না সবাই ক্লাসরুমেই দেয়, যে অ্যালজেব্রা নোটস টোটস এগুলো পাও নাই মনে হয়, তাহলে তুমি যদি ফাইল ডাম্প চেক করো। ও আচ্ছা, তাহলে আমি আজকে চেক করবো। আচ্ছা ভাই, আমাদের এইচডব্লিউ গুলা কি জমা দেয় ম্যান্ডেটরি? হ্যাঁ, যদিও সেগুলো দেখা হবে কিনা জানি না, বাট তোমাদের প্র্যাকটিসের জন্য মানে দেখতে হবে। কোনগুলা অ্যাসাইনমেন্ট? বাট মানে হ্যাঁ, ওটা মানে করে লিখে ফেলা তোমাদের জন্য ভালো হবে, যদিও আমরা নাও দেখতে পারি, তাও মানে তোমাদের লেখা অবশ্যই। ওকে ভাই, মানে না দেখতে পারলো যেটাই আমার প্রবলেম হয় সেটা মানে অ্যাট লিস্ট স্পেসিফিকলি দেখাই না। হ্যাঁ, অ্যাট লিস্ট তুমি আর কি জানবা যে কোথায় সমস্যা, সেটা হয়তো ডিসকাশনে জিজ্ঞেস করতে পারবে আরো ভালো করে। হালকা পাতলা ফিডব্যাক পাইলে ভালো হইতো, মানে বুঝতে পারতাম যে সলিউশনটা কিভাবে লেখে। মানে যখন এক্সাম গুলো হবে, ওই এক্সামের খাতায় আমরা আসলে ভালো করে আরো ফিডব্যাক দিব। ভাই এক্সাম কি দুইটাই হবে না? ওইটা দুইটাই ক্যাম্প টেস্ট? হ্যাঁ, ওটা কি টাইম? কেউ কি হ্যাঁ টাইম এক্সাম? আচ্ছা আচ্ছা, তাহলে এখন এক্সাম কয়টা থেকে কয়টা হবে ভাইয়া? আমি রেকর্ডিংটা শেষ করে নিই, স্টপ রেকর্ডিং। আচ্ছা ভাই, নোট কি ইউসেজ